মিশির আলীর একজন পূর্ণ ছাত্র, যার ধারণা তার স্ত্রী মাঝে মধ্যে তাকে অন্যরূপে দেখা দেয় এবং এটি সবার সামনেই হয়। এমনকি তার স্ত্রী তার মনের কথাও অনেক সময় বলে দিতে পারে। এটি তার পক্ষে প্রচণ্ড অস্বস্তিকর একটা ব্যাপার। এখন প্রশ্ন হচ্ছে এই যে মিশির আলী কি পারবেন তার এই সমস্যাটা সারিয়ে তুলতে? নমস্কার, আমরা থিল স্টুডিও। আমাদের আজকের গল্প কুয়াশা। গল্পটি নেওয়া হয়েছে হুমায়ুন আহমেদের লেখা মিশির আলী সমগ্র থেকে। গল্প পাঠে রয়েছে শুভম, প্রীতম, রাজ চট্টোপাধ্যায়, দেবস্মিতা, বর্ণালী, প্রত্যুষা, প্রীতম এবং আমি অপূর্ব। গল্পটি মন দিয়ে শুনুন। তবে হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করবেন। এরকম গোয়েন্দা গল্প আর অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায়ই নিয়ে আসি। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। এই কুয়াশার ইংরেজি কি? ফগ নাকি মিস্ট? শহরের কুয়াশা এবং গ্রামের কুয়াশা কি আলাদা? মিশির আলী বেতের মোড়ায় চাদর গায়ে দিয়ে বসে আছেন। তার পায়ে উলের মোজা। শিশিরের মোজাটা ভিজে যাচ্ছে। বইয়ের পাতাও শিশিরে ভিজে উঠেছে। তিনি কৈলাটি নামের এক গণ্ডগ্রামে 2 দিন ধরে বাস করছেন। এখানে বসে আছেন দোতলায় এক হলুদ রঙের পাকা বাড়ির সামনে। বাড়িটা কুয়াশায় ঢাকা পড়েছে, কিছুই দেখা যাচ্ছে না। সূর্য উঠলে প্রথমে তার গায়ে রোদ পড়বে, কিন্তু উঠছে না। তার চা খেতে ইচ্ছে করছে, তাকে চা দেওয়া হচ্ছে না। তার জন্য টাটকা খেজুরের রস আনতে লোক গিয়েছে। কৈলাটি হাই স্কুলের হেডমাস্টার তারিকুল ইসলাম বলেছেন যে খেজুরের রস 1 গ্লাস খাবার পর তারপর তাকে চা দেওয়া হবে, তার আগে না। খেজুরের রস নাকি খালি পেটে খেতে হয়। তারিকুল ইসলাম এই মুহূর্তে মিশির আলীর আশেপাশে নেই। বাড়িতে ভাপা পিঠে রান্না হচ্ছে। তিনিই পিঠার খবরদারি করছেন। পিঠা জোড়া লাগছে না, ভেঙে ভেঙে যাচ্ছে। আর এই নিয়ে স্ত্রীর সঙ্গে রাগারাগি করছেন। গতকাল দুধ পিঠা হয়েছিল। দুধ কী কারণে যেন ছানা ছানা হয়ে গেল। বাড়ির আত্মীয়ের সামনে এটা একটা বেইজ্জতির ব্যাপার। তিনি এখন তার স্ত্রীর সঙ্গে কথা বলছেন, আর তার স্ত্রী সাহেলা মাথায় ঘোমটা দিয়ে পিঠা বানাচ্ছে। তিনি চুলার আগুনের সামনে হাত মেলে কথার তুফান মেইল চালাচ্ছেন। সালেহা, তুমি বাংলাদেশের গ্রামের একজন সিনিয়র মহিলা, তুমি পিঠে বানাতে পারো না, এটা কত বড় দুঃখের কথা তা কি জানো? এটা হলো ক্লাস 3-র পরীক্ষায় ফেল করবার মতো। শহরের একজন বিশিষ্ট মেহমান, তাকে আমি পিঠে খাওয়াতে পারবো না? কি আফসোস। আরেক হারামজাদাকে খেজুরের রস আনতে পাঠালাম, তার একেবারেই খোঁজ নেই। সে মনে হয় খেজুর গাছে চড়ে বসে রয়েছে, কাঁটার ভয়ে নামতে আর পারছে না। এদের সকাল বিকাল একেবারে থাবড়ানো দরকার। বদমাইশের ঝাড় একেবারে কামের মধ্যে একটাও নাই, এবারে আকামে রয়েছে সব কটা। মিশির আলী হতাশ চোখে তার হাতের জাম্বো সাইজের গ্লাসটার দিকে তাকিয়ে রয়েছেন। এত বড় গ্লাস যে বাংলাদেশে আছে তা তিনি জানতেনই না। পুরো 1 জগ জল এই গ্লাসে ধরবে, তারপরেও হয়তো গ্লাসটা ভর্তি হবে না। তারিকুল ইসলাম বললেন, হ্যাঁ, এক চুমুকে খান, অতি সুস্বাদু, অমৃত সম। ফুঁ দিয়ে ফেনা সরান আগে, তারপর চুমুক দেন। তবে সেই ফেনারও আলাদা একটা স্বাদ রয়েছে। মিশির আলী ফু দিয়ে ফেনা সরিয়ে চুমুক দিলেন। তার শরীরটা গুলিয়ে উঠল। অতিরিক্ত মিষ্টি আর বাসি ফুলের গন্ধের মতো গন্ধ। গ্লাসে দ্বিতীয় চুমুক দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তারিকুল ইসলাম হাসি মুখে বললেন, খেতে কেমন বলুন? অমৃত না? রস আগুনে জাল দিয়ে ঘন করে বিকেলে 1 গ্লাস দেব, দেখবেন কি অবস্থা। খেজুর গুড়ের গন্ধ ছাড়বে একেবারে, মোহিত হয়ে যাবেন। গ্লাস নিয়ে বসে আছেন কেন? চুমুক দিন। মিশির আলী দ্বিতীয় চুমুক দিলেন। এই বস্তু যে তার পক্ষে খাওয়া সম্ভব না তা তিনি কিভাবে বলবেন বুঝতেই পারছেন না। না বলতে পারা মস্ত বড় একটা গুণ, আর মিশির আলী এই গুণ থেকে বঞ্চিত। তিনি কারোর মুখের ওপরেই না বলতে পারেন না। তারিকুল ইসলাম বললেন, ওই রসটা 1 চুমুকে নামিয়ে দিন তো দেখি। আমি চা নিয়ে আসছি। গরম গরম চা খান, ঠান্ডার পর গরম চার আর কোনো তুলনা নেই। নাস্তা দিতে একটু দেরি হবে, পিঠে তৈরিতে সামান্য সমস্যা হয়েছে। যাই, আমি চাটা নিয়ে আসছি। মিশির আলী ভদ্রলোকের দিকে তাকিয়ে আছেন। কুয়াশার ভেতর মানুষটা অদৃশ্য হওয়া মাত্রই মিশির আলী হাতের গ্লাসের রসটা উল্টে দিলেন। তার ঢাকায় ফিরে যেতে ইচ্ছা করছে। এই গ্রাম তার খুব একটা পছন্দ হচ্ছে না।
শহরবাসী হওয়ার এই এক সমস্যা। ভোরবেলায় চায়ের কাপের সঙ্গে পত্রিকা লাগে, ভালো বাথরুম লাগে, রাতে পড়ার জন্য টেবিল ল্যাম্পের আলো লাগে। তারিকুল ইসলামের গ্রামের বাড়িতে শহরের মতো অনেক সুযোগ সুবিধাই রয়েছে। আধুনিক ধাঁচের দোতলা বাড়ি, পল্লী বিদ্যুৎ না থাকলেও সোলার প্যানেলে ইলেকট্রিসিটি তৈরি হয়। সেই ইলেকট্রিসিটিতে পাখা চলে, বাতি চলে, টিভি চলে। এমন এক প্রত্যন্ত অঞ্চলে সোলার এনার্জি দেখে মিসির আলি অবাক হয়েছিলেন। তারিকুল ইসলামের কথায় অবাক ভাবটা দূর হলো। তারিকুল ইসলাম বললেন, ওসব হচ্ছে আমার ছেলের করা। সে ইঞ্জিনিয়ার, জার্মানির এক ফার্মে কাজ করে। বাড়িঘর সব তার বানানো। তবে আপনার কাছে হাত জোড় করছে, ছেলের কি নাম তা জিজ্ঞাসা করবে না। গত এপ্রিল মাসের 7 তারিখ থেকে ও এই বাড়িতে তার নাম আর উচ্চারণ করা নিষিদ্ধ রয়েছে। আমি সিদ্ধান্ত নিয়েছি যে তার নাম উচ্চারণ করবে, আমি তার মুখ দর্শন করব না। ছেলে এপ্রিল মাসে 7 তারিখ বিদেশি বিয়ে করেছে, এজন্য? আপনার অসম্ভব বুদ্ধি। ঠিকই ধরেছেন, ইহুদি এক মেয়েকে বিয়ে করেছে। কত বড় স্পর্ধা! দেশে থাকলে না বাটা কোম্পানির জুতো দিয়ে পিটাতা। আফসোস দেশে নেই, তার দেশে ফেরার উপায়ও নেই। আমি চিঠি লিখে জানিয়েছি যেদিন সে আসবে সেদিন আমি এবং আমার স্ত্রী কাঁঠাল গাছের দড়ি দিয়ে ঝুলে ফাঁস মরব। মিসির আলিকে থাকবার জন্য দোতলা একটা বড় ঘর দেওয়া হয়েছে। ঘর লাগোয়া দক্ষিণমুখী বারান্দা। বারান্দায় ইজি চেয়ার পাতা। বারান্দা থেকে দূরে নদী দেখা যায়। নদীর নাম রায়না। বারান্দা ঘেঁষা বিশাল একটা কদম গাছ। গাছ ভর্তি বলের মতো ফুল। কদম বর্ষার ফুল। শীতকালে কদম গাছে যে শত শত ফুল ফুটবে ভাবাই যায় না। মিসির আলির ধারণা গাছটার জিনে কোনো গণ্ডগোল হয়েছে, যে কারণে তার সময়ের টাইম টেবিল একেবারে এলোমেলো হয়ে গেছে। অনেক পশু পাখির ক্ষেত্রেই এরকম হয়। মিসির আলি যখন ঢাকায় জিকতলায় থাকতেন তখন একটা কোকিল বৈশাখ চৈত্র মাসে ডাকত। কোকিল হিমালয় অঞ্চলের পাখি। বসন্তকালে ডাকাডাকি করে গরমের সময় তার হিমালয় অঞ্চলে চলে যাওয়ার কথা। সে থেকে গিয়েছে এবং তার অবস্থান জানানোর জন্য গরমকালে ডাকাডাকি করছে। এই কদম গাছটাও হয়তো টাইম টেবিল নষ্ট হওয়া গাছ। অবশ্য এমনও হতে পারে যে এই কদম অন্য এক ভ্যারাইটির। আজকাল সামার ভ্যারাইটির টমেটো গাছও পাওয়া যাচ্ছে। টমেটো গরমকালে ফলে। মিসির আলি রোজই ভাবেন হেডমাস্টার সাহেবকে কদম গাছ সম্পর্কে জিজ্ঞাসা করবেন, কিন্তু মনে থাকে না। হেডমাস্টার সাহেবের সঙ্গে মিসির আলি কোনো পূর্ব পরিচয় নেই। তার প্রিয় শহর ছেড়ে গ্রামের এই বাড়িতে থাকতে আসার একটা কারণ, একটা চিঠি। চিঠিটা তার ছাত্রেরই লেখা। শ্রদ্ধেয় স্যার, আমি আপনার সরাসরি ছাত্র। আপনি আপনার কোনো ছাত্রেরই নাম মনে রাখেন না, কাজেই নিজের পরিচয় দেওয়া অর্থহীন। তারপরেও নাম বলছি। আমার নাম ফারুক। একটা সরকারি কলেজে সাইকোলজি পড়াই। আপনি সারা জীবন অতিপ্রাকৃতের সন্ধান করেছেন, অবিশ্বাস্য সব ঘটনার বিশ্বাসযোগ্য লৌকিক ব্যাখ্যা দিয়েছেন এবং আমাদের উদ্বুদ্ধ করার চেষ্টা করেছেন লজিক ব্যবহারে। অন্যদের কথা জানি না, আমি চেষ্টা করেছি এবং এখনও করছি। আমি আপনাকে ব্যাখ্যার অতীত কিছু ব্যাপারের সঙ্গে পরিচয় করাতে যাচ্ছি। হাত জোর করছি। কৈলাটি নামের একটি গ্রামের হেডমাস্টার তরিকুল ইসলাম সাহেবের বাড়িতে কয়েকটা দিন কাটাতে। উনি আমার শ্বশুর। সরল ধরনের মানুষ, কিন্তু খুবই ভালো মানুষ। তিনি কথা বেশি বলেন, এটা একটা বড় সমস্যা। এই যা আপনার মতো মানুষের কাছে এই সমস্যা কোনো সমস্যাই না। ওই বাড়ির সমস্ত ঘটনা একটি তরুণীকে কেন্দ্র করে। তার নাম আয়না। আয়না আমার স্ত্রী। আমরা এখন আর একসঙ্গে বাস করছি না, আলাদা থাকছি। তবে আমাদের মধ্যে কোনো ডিভোর্স হয়নি, হওয়ার কোনো সম্ভাবনাও নেই। স্যার, আপনি কি যাবেন? অল্প কিছুদিন থাকবেন। গ্রাম কৈলাটি, পশ্চিম অরোয়াইল বাড়ি, থানা কেন্দুয়া, জেলা নেত্রকোনা। বিনীত আহমেদ ফারুক। কৈলাটিতে 2 দিন পার হয়েছে। আজ 3য় দিনের শুরু। মিসির আলি কোনো অপ্রাকৃতিকের সন্ধান পাননি। কুয়াশায় ঢাকা গ্রাম। সন্ধ্যা হতেই মশার গুনগুন। গাঢ় পাহাড় থেকে উড়ে আসা শীতের বাতাস, গরম মোজা, কানটুপি এবং ভারী চাদরও সেই হাওয়া আটকাতে পারে না। ঘুমোতে যাওয়ার আগে তারিকুল ইসলাম গরম জল ভর্তি 2 বোতল লেপের তলায় রেখে যান। তাতে ঠান্ডা লেপের ভেতরে ঢোকার প্রক্রিয়াটা খানিকটা সহনীয় হয়। তারিকুল ইসলাম যত্নের কোনো ত্রুটি করছেন না। রোজ রাতে ঘি জবজবে পোলাও খেতে হচ্ছে।
মিসির আলি কয়েকবার জানিয়েছেন যে পোলাও খাদ্যটি তার অপছন্দের। তিনি ডাল ভাত দলের মানুষ। তারিকুল ইসলাম চোখ কপালে তুলে বলেছেন, আপনি আমার জামাইয়ের শিক্ষক, আপনাকে ডাল ভাত খাওয়াবো এটা কি করে হয় বলুন দেখি। ভাই আমি পোলাও খেতে পারি না, আমার পেটে সহ্য হয় না, ডাক্তারের নিষেধ আছে। ডাক্তারের নিষেধ থাকলে কিছু করার নেই, পোলাওয়ের চাল ভাত করব, তবে সঙ্গে পোলাও থাকবে, ওই শোভা হিসেবে থাকবে। চায়ের চামচে 1 চামচ হলেও খাবেন। মিসির আলি চায়ের চামচে 1 চামচ করে পোলাও খেয়ে ভাত খাচ্ছেন। আদরকেও যে কেউ অত্যাচারে পরিণত করতে পারে, মিসির আলির এই অভিজ্ঞতা ছিল না। সূর্য উঠেছে। সূর্যের প্রথম আলো গায়ে মাখতে বেশ ভালো লাগছে। তারিকুল ইসলাম চা দিয়ে গেছেন। এই চায়ের কাপও গ্লাসের মতোই জাম্বো সাইজ, ঘন লিকারের দুধ চা, খেতে ভালো, চিনির পরিমাণ ঠিক আছে। একটা বিস্ময়কর ব্যাপার, গ্রামের মানুষেরা চায়ে চিনি খেতে বেশ পছন্দ করে। চায়ের ওপর ভাসন্ত স্বর থাকাকেই তারা উত্তম চায়ের অনুষঙ্গ বিবেচনা করে। তারিকুল ইসলাম বললেন, আরাম করে চা খান, নাস্তার দেরি হবে ভাই সাহেব। নতুন চালের গুঁড়ি করা হচ্ছে, সেই চালের গুঁড়িতে পিঠে হবে, আগেরগুলো ফেলে দিতে হয়েছে আসলে। মিসির আলি বললেন, আমার যে পিঠা খেতেই হবে তা কিন্তু না, আলু ভাজি দিয়ে ওই পাতলা দুটো রুটি আমার জন্য যথেষ্ট। ভাই সাহেব আপনি কি পাগল হয়ে গেছেন? আপনি আমার জামাইয়ের শিক্ষক, আপনাকে খাওয়াবো আলু ভাজি রুটি? এর চেয়ে আমার গালে এক থাপ্পড় মারেন। মিসির আলি বললেন, ঠিক আছে ঠিক আছে, যা খাওয়াতে চান খাওয়ান। দুপুরে চিতল মাছ খাওয়াবো, বিলের চিতল, শীতকাল তো তেলে ভর্তি। আমার ছোট খালাকে খবর দিয়েছি, তিনি এসে রেঁধে দিয়ে যাবেন। আমার স্ত্রী রান্নাবান্নায় বড়ই আনাড়ি। একবার 1.5 কেজির একটা বোয়াল মাছ এনেছিলাম, 1 পিস মুখে দিতে পারিনি মশাই, এমন লবণ দিয়েছিল, খেতে গিয়ে মনে হলো একবারে নোনা ইলিশ। আপনার মেয়ে রাঁধতে পারে না? আয়নার কথা বলছেন? ওর তো ভাই মাথার ঠিক নেই, ও রাঁধবে কি করে? 2-3 দিন এক নাগারে দরজা বন্ধ করে পড়ে থাকে, কিছু খায় না, পানিও না, তারপর দরজা খুলে বের হয়, খুব স্বাভাবিক। গত 2 দিন কি সে দরজা বন্ধ করেছিল? হ্যাঁ, 3 দিন ধরেই দরজা বন্ধ হয়েছে, মতো আজ দরজাটা খোলার কথা। দরজা খুললেই আপনার কথা বলবো। মিসির আলি সামান্য খটকা লাগলো। একটি মেয়ে 3 দিন ধরে দরজা বন্ধ করে আছে, আর তার মা বাবার এ কারণেই অস্থির থাকবারই কথা। তারিকুল ইসলামের বা তার স্ত্রীর চোখে মুখে কিন্তু কোনো অস্থিরতা দেখা যাচ্ছে না। তারা দুজন আত্মীয়ের যত্ন নিতেই অস্থির। এমনও হতে পারে যে মেয়ের পাগলামি দেখে তারা অভ্যস্ত। কোনো বাবা মাই সন্তানের অস্বাভাবিকতায় অভ্যস্ত হবেন না। মিসির আলি খানিকটা অস্বস্তির সঙ্গেই বললেন, হেডমাস্টার সাহেব, মেয়েটা কি আপনার নিজের না পালক কন্যা? ভাই আপনার বুদ্ধি মারাত্মকের ওপরে। মেয়েটা যে আমার নিজের না এই খবর কেউ জানে না, কিন্তু আমার জামাইও জানে না। জানানো উচিত ছিল, জানায় নাই। পালক কন্যা, কেউ বিয়ে করবে না, এমন ভালো পাত্র হাতছাড়া হয়ে যাবে এই ভয়ে আমি জানাইনি আসলে। গ্রামের লোকেদের তো জানার কথা। কেউ জানে না, কেন জানে না সেটা একটা ইতিহাস, পরে আপনাকে বলবো। ভাই সাহেব আমি পিঠার আয়োজন দেখছি, আপনি আপনি চা খান। হলুদ রঙের লম্বা লেজওয়ালা একটা পাখি ওড়াউড়ি করে শীত কাটাচ্ছে। পক্ষী সমাজে কেউ একা থাকে না, সবারই সঙ্গী থাকে। এই পাখিটাই বা একা কেন? তার সঙ্গী কি কাছেও কোথাও বসে আছে? মিসির আলি হলুদ পাখিটির সঙ্গীটি খুঁজতেই ঘাড় ফেরাতেই এক তরুণীকে দেখলেন। সে এসেই মিসির আলির পা ছুঁয়ে কদম পুষি করল, নরম গলায় বলল, স্যার, আমি আয়না। মেয়েটির পরনে সাধারণ একটা সুতি শাড়ি, প্রচণ্ড শীতেও খালি পা, গায়ে কোনো চাদর নেই। মিসির আলি কিছুটা সময় মেয়েটির মুখের দিকে তাকিয়ে রইলেন। মেয়েটিকে এই পৃথিবীর মেয়ে বলে মনে হচ্ছে না, মনে হচ্ছে কোনো অন্য ভুবনের। পৃথিবীর কোনো মেয়েই এই রূপ নিয়ে জন্মায় না। মিসির আলি বললেন, আয়না, কেমন আছো? ভালো আছি চাচা। আমি তোমার স্বামীর এক সময়কার শিক্ষক। চাচা, আমি জানি অনেক আগে আপনার সঙ্গে আমার দেখা করার প্রয়োজন ছিল। আমি আসলে আটকা পড়ে গিয়েছিলাম। আটকা পড়ে গিয়েছিলে? আয়না হাসল, কোনো জবাব দিল না। খালি পায়ে হাঁটছো, শীত লাগছে না? শীত লাগছে, বাইরে এত ঠান্ডা আমি বুঝতেই পারিনি। ঘরে যাও, ঘরে যাও, পায়ে স্যান্ডেল পরো, গায়ে চাদর দাও।
জি আচ্ছা চাচা, পরে আপনার সাথে কথা হবে। আয়না চলে যাচ্ছে। মিসির আলি তাকিয়ে আছেন। তিনি চোখ ফেরাতে পারছেন না। শীতের কুয়াশা ঢাকা সকাল। লম্বা লেজের হলুদ পাখি, কিন্নরীর মতো এক তরুণী, সব মিলিয়ে মিসির আলির মনে যেন একটা ঘোরের মতো তৈরি হলো। সকালের খাবার তৈরি হয়েছে। শুধু ভাপা পিঠা না, পরোটাও রয়েছে। পরোটার সঙ্গে ঝাল মুরগির মাংস এবং চিটা পিঠা। মিসির আলি সকালে মিষ্টি খেতে পারেন না, বাধ্য হয়েই তাকে পিঠা খেতে হচ্ছে। এত আয়োজন করে পিঠা তৈরি হয়েছে, খাবে না বলাটা অন্যায় হবে। মিসির আলি নিজেকে কেমন যেন জাপানি জাপানি মনে হচ্ছে। জাপানিরা না বলতে পারে না, এমনই একটা লাজুক জাতি। তবে সম্প্রতি একটা বই জাপান থেকে প্রকাশিত হয়েছে। বইয়ের শিরোনাম জাপানরা এখন না বলা শিখেছে। বইটা জোগাড় করতে পারলে বোধহয় ভালো হতো। তারিকুল ইসলাম বললেন, ভাই সাহেব, পিঠে কেমন হয়েছে? ও হো হো, দারুণ দারুণ, খুব ভালো হয়েছে, খুব ভালো, অসাধারণ। আপনার খাওয়া দেখে তো তোলে রকম মনে হচ্ছে না। একটা পিঠে নিয়ে বসে আছেন, মিনিমাম 3টা পিঠে শেষ করার পরে পরোটা মাংস। আপনার মেয়ে আয়নার সঙ্গে তো ওই ভোরবেলা দেখা হয়েছে। অতি অতি রূপবতী মেয়ে। আমি এমন রূপবতী মেয়ে কিন্তু দেখিনি। গায়ের রং পুরো দুধে আলতায়। অন্য কাউকে দেখে নয় তো ভাই সাহেব, আমার মেয়েটা তো কালো। কালো? জি, বেশ কালো। তাহলে তাহলে তো অন্য কাউকে দেখেছি, কিংবা চোখে ভুল দেখেছি। কারণ মেয়েটা বলেছে সে আয়না। কেউ কি আপনার সঙ্গে ফাজলামি করেছে? ফাজলামি কে করবে? ফাজলামি করার মতো মেয়ে তো এই গ্রামে নাই। আচ্ছা, আমি দেখি আয়নাঘর থেকে বের হয়েছে কিনা। বের হলে আমি নিয়ে আসছি। তারিকুল ইসলাম আয়নাকে নিয়ে ফিরলেন। কালো একটা মেয়ে, সাধারণ চেহারা, নাক মোটা, গালের হনু সামান্য উঁচু হয়ে রয়েছে। তারিকুল ইসলাম বললেন, তোর জামাইয়ের শিক্ষক কদম বশীকর। একবার কদম বুশি করেছি বাবা। সকালে স্যারের সঙ্গে আমার দেখা হয়েছে। আর তোমরা স্যারকে এক গাদা পিঠা দিয়ে বসিয়ে রেখেছো কেন? স্যার নাস্তায় মিষ্টি খেতে পারেন না। মাংস পরোটা দাও। এখন থেকে স্যারের খাবার দাবারের সব দায়িত্ব আমার। আয়না পরোটা এবং মাংসের বাটি নিয়ে মিসির আলির সামনে এসে দাঁড়ালো। মিসির আলি যেন আচমকা ধাক্কার মতো খেলেন। ভোরবেলায় দেখা সেই মেয়ে, গায়ের রূপ যেন জোছনার মতো ছড়িয়ে পড়ছে। বড় বড় কালো চোখ, সেই চোখে পাপড়ি ছায়া, অভিমানী পাতলা ঠোঁট। মিসির আলি চোখ নামিয়ে নিলেন। দীর্ঘ সময় ভ্রান্তির দিকে তাকিয়ে থাকা যায় না। সামনে দাঁড়ানো মেয়েটি কি রক্ত মাংসের মানুষ, নাকি কোনো মায়া? বাস্তব জগতে পুরোটাই তো মায়া। একটাই সমস্যা, যে মায়া ধরার কোনো পথ নেই। আইনস্টাইনের কথা, অতি উক্তি। আয়না বলল, স্যার পরোটা দিই? দাও। তারিকুল ইসলাম বললেন, স্যার বলছিলেন তোর মতো রূপসী মেয়ে তিনি নাকি দেখেন না। স্যার আমাকে আদর করে বলেছেন আমরা ভালো ভালো কথা বলি। তারিকুল ইসলামের স্ত্রী সহেলা বললেন, ভিন গ্রামের এক ফকির নিয়ে এসে তোকে দেখে রাজরানী রাজরানী বলে কত হইচই শুরু করলো, মনে নাই? বেশি ভিক্ষে পাওয়ার জন্য মা বলেছে ফকিরিনীরা খুব চালাক হয়, কি বললে কে খুশি হবে সেটা জানে। মিসির আলি নিঃশব্দে খাবারটি শেষ করলেন। চলে গেলেন নিজের ঘরের সামনের বারান্দায়। চাটা আলাদাই খাবেন। তার নিজের মাথাটাও খানিকটা এলোমেলো লাগছে। এলোমেলো ভাবটা দূর করতে হবে। আয়না চা নিয়ে এলো, তার সামনে বসল। মিসির আলি তাকালেন আয়নার দিকে। তাকে সাধারণ দেখাচ্ছে। গায়ের রং কালো, চাপা নাক, মোটা ঠোঁট। থুতনির আঁচিলটা তো আগে লক্ষ্য করেননি। কোনো অর্থে এই মেয়েকে রূপবতী বলা যাবে না। তাহলে সমস্যাটা ঠিক কোন জায়গায়? দেখার ভুল? আলো ছায়ার কোনো খেলা? প্রকৃতি নানান খেলা খেলে, আলো ছায়ার খেলা তার একটি। তবে প্রকৃতি প্রশ্নের ঊর্ধ্বে না, তাকেও প্রশ্নের জবাব দিতে হয়। স্যার কি চিন্তা করছেন? তেমন কিছু চিন্তা করছি না। স্যার আমার নামটা খুব সুন্দর না, আয়না? খুব সুন্দর নাম। এই নামটা কেন রাখা হয়েছে জানেন? ছোটবেলায় আমার খুব আয়না প্রীতি ছিল। সারাক্ষণ আয়নায় নিজেকে দেখতাম। মনে করুন আমি খুব কান্নাকাটি করছি, আমার হাতে একটা আয়না ধরিয়ে দিলেই আমি চুপ। আয়না প্রীতি কি এখন নেই? না, এখন আছে আয়না ভীতি। আমার ঘরের আয়নাটা কালো পর্দায় ঢাকা। কতদিন যে আয়নায় মুখ দেখি না। মনে হচ্ছে আয়না নাম তোমাকে পরে দেয়া হয়েছে। তোমার আসল নাম কি? কুলসুম।
তোমার স্বামী তোমাকে কি নামে ডাকে? আয়না? সে কুলসুম নামের লটা ফেলে দিয়ে কুসুম ডাকে। তবে বিয়ের কাবিন নামায় আমার নাম কুলসুম থাকলেও আমি সিগনেচার করেছি আয়না নামে। আয়না কি তোমার খুব পছন্দের নাম? জি। তোমার রূপ সম্পর্কে তোমার কি ধারণা? তুমি অতি রূপবতীদের একজন, না সাধারণ বাঙালি তরুণীদের একজন? আয়না এই প্রশ্নের কোনো জবাব দিল না। হাসি হাসি মুখ করে তাকিয়ে রইল। মনে হচ্ছে প্রশ্ন শুনে সে বেশ মজা পাচ্ছে। মিসির আলি বললেন, প্রশ্নটার জবাব দাও। দিতেই হবে। দিতে না চাইলে দেবে না। তোমার রূপ সম্পর্কে তোমার স্বামীর কি ধারণা? বাসর রাতে সে আমাকে দেখে মুগ্ধ হয়েছিল। এখনও সে মাঝে মাঝে মুগ্ধ হয়, মাঝে মাঝে হতভম্ব হয়। তাতে তুমি মজা পাও? পাই তো। একটা পাখির কথা ভাবছি। পাখিটার নাম কি? স্যার, আপনি দুটো পাখির কথা ভাবছেন, একটা ঘুঘু আর একটা কোকিল। একটা কোকিল গরমের সময় ডাকতো, সেই পাখিটা কেন হিমালয়ে যাচ্ছে সেটা চিন্তা করছেন। এখন আবার অন্য একটা পাখির কথা ভাবছেন, হলুদ পাখি, লম্বা লেজ। হলুদ পাখি লম্বা লেজ একা থাকে। তুমি কি সবার চিন্তা বুঝতে পারো? পারি, কিন্তু বোঝার চেষ্টা করি না। মানুষের বেশিরভাগ চিন্তাই তো কুৎসিত। আমি তোমার ব্যাপারটা বুঝতে চাই। তুমি কি আমাকে একটু সাহায্য করবে? স্যার, সাহায্য করব। আমি নিজেও বুঝতে চাই। আপনার ছাত্রও বুঝতে চেষ্টা করেছিল। সে আমার বিষয়ে অনেক কিছু খাতায় লিখে রেখেছে। খাতাটা আমার কাছে। আপনি পড়তে চাইলে আপনাকে দেব। পড়তে চান? চাই। তুমি নিজে কি তোমার বিষয়ে কিছু লিখেছো? ডায়েরি জাতীয় লেখা? লিখেছি, তবে আপনাকে পড়তে দেব না। তোমার স্বামীকে পড়তে দিয়েছিলে? না স্যার, আপনার আরেক কাপ চা খেতে ইচ্ছে করছে। চা নিয়ে আসি? চায়ের সঙ্গে সিগারেট ধরাতে ইচ্ছে তো? করছে। সিগারেট তো আপনার সঙ্গে নেই। সিগারেট আনি দিই? দাও। কোন ব্র্যান্ডের সিগারেট আনবো? মিসির আলি ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বললেন, কোন ব্র্যান্ডের সিগারেট আনাবে তা তুমি জানো? কেন জিজ্ঞেস করছো? আয়না হাসি মুখে উঠে গেল। মিসির আলি তাকিয়ে রয়েছে নদীর দিকে। নদীর নাম রায়না। একসময় নাকি প্রমত্তা ছিল, স্টিমার যাওয়া আসা করত। এখন মরতে বসেছে। মৃত্যু সবার জন্যই ভয়ঙ্কর। নদীর নাম রায়না। সে কোথাও যায় না, সমুদ্রকেও পায় না। মিসির আলি নড়ে চড়ে বসলেন। তার মাথায় ছড়া পাঠ হচ্ছে। পাঠ করছে আয়না নামের মেয়েটি। এর মানে কি? জীবনে প্রথম মিসির আলি হতাশ এবং পরাজিত বোধ করলেন। দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি বইটিতে আর্নেস্ট হেমিংওয়ে একটা বিখ্যাত লাইন লিখেছিলেন, ম্যান ক্যান বি ডিস্ট্রয়েড বাট নট ডিফিটেড। লাইনটা ভুল। মানুষকে অসংখ্যবার পরাজিত হতে হয়। এটাই মানুষের নিয়তি। পরাজিত হয় না শুধু পশুরা। এটাও বোধহয় ঠিক না, পশুরাও পরাজিত হয়। সিংহ এবং বাঘের যুদ্ধেও বোধহয় একজনকে লেজ গুটিয়ে পালাতে হয়। স্যার, আপনার চা সিগারেট। আয়না চেয়ারে বসতে যাচ্ছিল। মিসির আলি বললেন, আয়না, তুমি এখন যাও। আমি কিছুক্ষণ একা থাকবো। আপনি কি আমার ওপর রাগ করেছেন? না। আপনার ছাত্র সবসময় বলতো আপনার মতো বুদ্ধিমান মানুষ সে জীবনে কখনো দেখেনি, তাই আপনাকে দেখার খুব শখ ছিল। আয়না, পরে তোমার সঙ্গে কথা বলবো, এখন না। স্যার, চা শেষ করে আপনি নদীর পাড় ঘেঁষে হাঁটতে যান। আপনার ভালো লাগবে। একটা পুরনো বট গাছও আছে, সেখানে জায়গাও আছে। আমি ফ্লাস্ক ভর্তি করে চা করে দেবো, আপনি বসে খাবেন। থ্যাংক ইউ। এখন যাও। হ্যাঁ স্যার, যাচ্ছি। একটা কথা বলে যাই, পরাজিত হবার মধ্যেও কিন্তু আনন্দ আছে। পরাজয়ের আবার আনন্দ কি স্যার? বিএ পাশ করেছি। আপনার ছাত্রের খুব ইচ্ছে ছিল আমি এমএ পাশ করি, আমার ইচ্ছে হয়নি। স্যার যাই, আপনি সিগারেটটা ঠোঁটে নিন, আমি ধরিয়ে দেব। মিসির আলি সিগারেট নিলেন। আয়না ধরিয়ে দিল। আয়নার চোখ আনন্দে ঝলমল করছে। হলুদ রঙের লম্বা লেজের পাখিটা বারান্দার রেলিংয়ে এসে বসেছে। রেলিংয়ে পাখিটা বসানোর পেছনে কি আয়না মেয়েটার কোনো হাত আছে? কাক এবং চড়ুই ছাড়া অন্য কোনো পাখি তো মানুষের এত কাছে আসে না। বনের এই অচেনা পাখি এত কাছে আসছে কেন? আয়না, জি স্যার। এখন কি ভাবছি বলো তো? বলতে পারছি না স্যার, খুব অবাক হচ্ছি। তুমি যাতে আমার মাথার ভেতর ঢুকে পড়তে না পারো তার একটা কৌশল বের করেছি। কৌশলটা কাজ করেছে। কৌশলটা কি? কৌশল তোমাকে জানানো ঠিক না, তারপরেও জানাচ্ছি। আমার হাতের কবিতার বইটার নাম উল্টো করে বারবার পড়ছিলাম। বইটার নাম পোয়েমস।
আমি উল্টো করে পড়ছি SMEOP, স্মিয়াপ। ব্রেনে এই অর্থহীন শব্দ বারবার বলে জট পাকিয়েছি। মনে হয় এটাই কাজ করেছে। মিসির আলি বটগাছের গুড়িতে বসে আছেন। বসার জন্য জায়গাটা সুন্দর। অর্ধেক বটগাছ রায়না নদীর ওপর। মিসির আলি আরাম করে বসে রয়েছেন। পায়ের নিচে ছলাৎ শব্দ শুনতে বেশ ভালো লাগছে। তার ছাত্রের লেখাপড়াটাই একটি শোভন কর্ম। শ্রদ্ধেয় স্যার, আমি আপনার ছাত্র ফারুক। আমার বিয়ে হয় 23শে শ্রাবণ। ইংরেজি তারিখটা মনে থাকে না, বাংলাটা মনে থাকে, কারণ রবীন্দ্রনাথের মৃত্যুর পরের দিনটাই আমার বিয়ের তারিখ। স্ত্রীর নাম কুলসুম। বিয়ের আগে আমি তাকে দেখিনি, দেখার তেমন কৌতূহলও বোধ করিনি। আমার দুঃসম্পর্কের এক মামা বিয়ে ঠিক করে দেন। গ্রামের স্কুলের হেডমাস্টার সাহেবের মেয়ে, বিএ পাশ করেছে, বিয়েতে ফার্স্ট ডিভিশন পেয়েছে। মেয়েটির এই যোগ্যতাই আমার কাছে যথেষ্ট মনে হয়েছে। গ্রামের এক কলেজ থেকে ফার্স্ট ডিভিশন পেয়ে গ্র্যাজুয়েট হওয়া সহজ কথা না। মামা মেয়েটির ছবি দেখিয়েছেন। মেয়েটি সুশ্রী, বোচা নাক, তবে তাতে খারাপ দেখাচ্ছিল না। মেয়েটির গাত্রবর্ণ উজ্জ্বল শ্যামলা। আমি ধরেই নিলাম মেয়ে কালো। বিয়ের পাত্রীর গায়ের রং কালো হলে তাকে উজ্জ্বল শ্যামলা বলাই শিষ্টাচার। আমি আমার হবু স্ত্রীর গায়ের রং বা চেহারা নিয়ে মাথা ঘামালাম না। তার প্রধান কারণ, পাত্র হিসেবে আমি নিচের দিকে। আমার বাবা মা নেই, বাড়িঘর নেই, চাকরিটাও সম্বলেই যা। বাংলাদেশের কোনো বাবা মা এতিম ছেলের সঙ্গে বিয়ে দিতে আগ্রহী না। তারা চান মেয়ে যেন থাকে শ্বশুর শাশুড়ির আদরে ও প্রশ্রয়, যদিও বেশিরভাগ ক্ষেত্রে সেরকম ঘটে না। 23শে শ্রাবণ সোমবার সন্ধ্যায় আমার বিয়ে হলো। ঠিক হলো মেয়ে বাবার বাড়িতেই থাকবে। কলেজ থেকে কোয়ার্টার পাওয়ার পর মেয়ে উঠিয়ে নেওয়া হবে। বাসরের আয়োজন হলো মেয়ের বাবার বাড়িতে। বাড়িটা সুন্দর, দোতলা পাকা দালান। যে ঘরে বাসর সাজানো হলো সে ঘরটা বেশ বড়। পাশে রেলিং দেওয়া বারান্দা। বারান্দায় দাঁড়ালে নদী দেখা যায়। নদীর নাম রায়না। বিয়ে পড়ানো শেষ হওয়ার পর কিছু মেয়েরই আচার আছে। একই গ্লাসে শরবত খাওয়া, আয়নার মুখ দেখা ইত্যাদি। সব আচারই পালন করা হলো, শুধু আয়নার মুখ দেখার অংশটা বাদ গেল। আমাকে জানানো হলো মেয়ে আয়নায় মুখ দেখবে না, কারণ সে খুব আয়না ভয় পায়। আমার সামান্য খটকা লাগলো। মেয়ে আয়না ভয় পাবে কেন? সে সিজোফ্রেনিক না তো? কিছু সিজোফ্রেনিক নিজের মুখোমুখি হতে ভয় পায় বলে আয়নার সামনে দাঁড়াতে পারে না। তাদের মনোবিশ্লেষণের একটা পর্যায়ে বড় বড় আয়নার সামনে দাঁড় করানো হয়। নিজের মুখোমুখি হওয়াতে অভ্যস্ত করার চেষ্টা করা হয়। এই বিষয়ে আমার শিক্ষক মিসির আলী সাহেবের একটি পেপার আছে, নাম মাইন্ড মিরর গেম। কুলসুমের সঙ্গে আমার প্রথম দেখা হলো বাসর রাতে। আমার এক বৃদ্ধা নানি শাশুড়ি তাকে নিয়ে এলেন। গ্রামের বৃদ্ধারা অশ্লীল কথা বলতে পছন্দ করে, এই বৃদ্ধাও তার ব্যতিক্রম না। তিনি ধাক্কা দিয়ে কুলসুমকে আমার গায়ে ফেলে দিয়ে নির্বিকার ভঙ্গিতে বললেন, জামাই, জিনিস দিয়া গেলাম, শাড়ি ব্লাউজ কইলা দেখা নাও সব ঠিক ঠিক আছে কি না। এই বাক্যটির পর তিনি আরও একটি কুৎসিত বাক্য বললেন। সেই বাক্য লেখা সম্ভব না। ঘেন্নায় আমার শরীর প্রায় জমে গেল। আমি আমার স্ত্রীর দিকে লজ্জায় তাকাতেও পারছিলাম না। না জানি মেয়েটা কি মনে করছে। নানি শাশুড়ি ঘর থেকে বের হওয়া মাত্র কুলসুম মাথার ঘোমটা সরিয়ে স্পষ্ট এবং শুদ্ধ ভাষায় বলল, তুমি নানিজানের কথায় কিছু মনে করো না। গ্রামের এক বৃদ্ধার কাছ থেকে সুরুচি আশা করা যায় না। আমি হতভম্ব হয়ে কুলসুমের দিকে তাকালাম। হতভম্ব হওয়ার প্রধান কারণ, আমি আমার সমগ্র জীবনে এত রূপবতী মেয়ে কখনো দেখিনি। নিখুঁত সৌন্দর্য সম্ভবত একেই বলে। হেলেন অফ ট্রয়, কুইন অফ সেভা, ক্লিওপেট্রা, এরা কেউ এই মেয়েটির যে সুন্দর তা হতেই পারে না। আমি নিজের অজান্তাই বললাম, ও মাই গড, কি দেখছি? কুলসুম বলল, আমাকে দেখছো আর কি দেখবে? আমি এখন খানিকটা অস্বস্তি নিয়ে কুলসুমকে দেখছি। কোনো হিসেবে মিলছে না। গ্রামের বড় হওয়া একটা মেয়ে আগ বাড়িয়ে বিয়ের রাতে স্বামীর সঙ্গে তুমি তুমি বলে কথা বলা শুরু করবে না? চোখে চোখ রেখে স্বাভাবিকভাবে বসে থাকবে? সারাক্ষণ জড়সড় হয়ে থাকার কথা। আমার চিন্তাভাবনা সব কেমন এলোমেলো হয়ে গেল। কি বলবো বুঝতে পারলাম না। কুলসুম বলল, তোমার গরম লাগছে না? আমি তখন প্রবল ঘোরে।
গরম শীতের কোনো অনুভূতি নেই। তারপরে বললাম, কিছুক্ষণের মধ্যেই ঝুম বৃষ্টি নামবে, এমন ঠান্ডা লাগবে যে রীতিমতো শীত করবে। আমি বললাম, কুলসুম বলল, বৃষ্টি নামলে আমরা বারান্দায় বসে বৃষ্টি দেখব। আমি বললাম, আচ্ছা। কুলসুম বলল, আমাদের এই বারান্দা থেকে নদী দেখা যায়। নদীর নামটা খুব সুন্দর। তোমাকে কি কেউ নদীর নামটা বলেছে? আমি বললাম, বলেছিল। কুলসুম বলল, নদীর নাম রায়না। আমি বললাম, ও আচ্ছা, রায়না। কুলসুম বলল, রায়নার সঙ্গে কিসের মিল বলো তো? আমি বললাম, জানি না। কুলসুম বলল, আয়না। রায়না, আয়না। আমার ডাকনাম কিন্তু আয়না। তাই নাকি? হুম। আমি প্রায় অপলকেই তাকিয়ে আছি আয়না নামের মেয়েটির দিকে। সে সহজ স্বাভাবিক ভঙ্গিতে কথা বলে যাচ্ছে, কথা শুনছি। বারবার মনে হচ্ছে এই মেয়েটির প্রতি অন্য কোনো ব্যাখ্যা আছে হয়তো তার কথায়, ঠিক ব্যাখ্যাটা ধরতে পারছি না। মাথার ভেতর আয়না এবং রায়না ঘুরপাক খাচ্ছে। নদীর নাম রায়না, সেই নদীতে স্নান করে অবাক মেয়ে আয়না। আমি অস্বস্তি বোধ করতে শুরু করেছি। ছড়া, কবিতা এইসব কখনো আমার মাথায় আসে না। তাহলে ছড়া তৈরি করছি কেন? সমস্যাটা কি? আয়না হাসি মুখে বলল, দেখো দেখো, বৃষ্টি নেমেছে। ঘরের পর্দা কাঁপছে, জানলা দিয়ে ঠান্ডা বাতাস আসছে, জানলা লাগোয়া কদম গাছের পাতায় বৃষ্টির শব্দ। আয়না বলল, চলো বারান্দায় বসি। সে এসে হাত ধরে আমাকে দাঁড় করালো। আমার ঘোর আরো প্রবল হলো। বারান্দায় অন্ধকার, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে, তার নীল আলোয় চারদিক স্পষ্ট হয়ে আবার অন্ধকার হয়ে যাচ্ছে। আমরা দুজন পাশাপাশি দুটো বেতের চেয়ারে বসে আছি। আমার রীতিমতো শীত লাগছে। আয়না একটা চাদর এনে আমার গায়ে দিয়েছে। বাইরে ঠান্ডা চাদরের নিচে আরামদায়ক উষ্ণতা। আয়না বলল, তোমার কি খুব ঘুম পাচ্ছে? ঘুম পেলে ঘুমাও। সারাদিন নানান ধকল গেছে, তুমি ক্লান্ত হয়ে আছো, ঘুম তো পাবারই কথা। তুমি আরাম করে ঘুমোও তো, রেস্ট নাও, আমি ঠিক ডেকে দেব। আমি গভীর ঘুমে তলিয়ে গেলাম। যখন ঘুম ভাঙল তখন পরদিন ভোর। আয়না আমাকে ডেকে তুলল, তার হাতের চায়ের কাপ। আমি প্রচণ্ড ধাক্কা খেলাম, কারণ আমার সামনে যে আয়না দাঁড়িয়ে আছে সে রাতের আয়না না, সাধারণ বাঙালি এক তরুণী। গায়ের রং শ্যামলা, বোঁচা নাক। আমি প্রচণ্ড দ্বিধার মধ্যে পড়লাম। গত রাতে যে আয়নাকে দেখেছি সে সত্যি না, এখন যে আয়না সত্যি আমি আমি ঠিক বুঝতে পারছিলাম না। কে দাঁড়িয়ে আছে আমার সামনে? আমি কি কোনো মানসিক সমস্যার ভেতর দিয়ে যাচ্ছি? সিজিওফ্রেনিক রোগীর মতো হ্যালোসিনেশন হচ্ছে? আয়না বলল, তুমি পানি দিয়ে কুলি করে চা খাবে নাকি বাসি মুখেই চা খাবে? আমি জবাব দিলাম। আয়নার হাত থেকে চায়ের কাপ নিলাম। আয়না বলল, ঠিক আছে, বাসি মুখেই চা খাও, তারপর হাত মুখ ধুয়ে নিচে যাও। বাবা নাস্তা নিয়ে তোমার জন্য অপেক্ষা করছেন। বেলা কিন্তু অনেক হয়েছে, 9:30 বাজে। নাস্তার টেবিলে আয়নার বাবা চিন্তিত গলায় বললেন, তোমার কি শরীর খারাপ নাকি? আমি বললাম, না। রাতে ভালো গরম পড়েছিল, গরমে মনে হয় ঘুমাতে পারো নাই। আমি বললাম, বৃষ্টি নামার পর সব ঠান্ডা, আরাম করে ঘুমিয়েছে। উনি অবাক হয়ে বললেন, বৃষ্টি মানে? বৃষ্টি তো হয় নাই। আমি অবাক হয়ে বললাম, বৃষ্টি হয়নি? তিনি আমার শাশুড়িকে ডেকে বললেন, জামাই কি বলছে শোনো, কাল রাতে নাকি বৃষ্টি হয়েছে। আমার শাশুড়ি বললেন, হপন দেখেছে। এই পর্যন্ত পড়ে মিসির আলি খাতাটা বন্ধ করলেন। গ্রামের মেয়েটির স্নান শেষ হয়েছে, সে চলে গেছে। মাছরাঙা পাখিও ফিরে এসেছে। সে বসেছে ঠিক আগের জায়গায়। ডাইনিং টেবিলে কে কোন চেয়ারে বসবে সেটা যেরকম ঠিক করা থাকে, পাখিদের ক্ষেত্রেও হয়তো তাই। মিসির আলি সাহেব, আপনি এইখানে? আপনার সন্ধানের সমস্ত অঞ্চল চষে ফেলছি আমি। মাইকে ঘোষণা দিব কিনা চিন্তায় আছি, আর আপনি এইখানে বসা। হ্যাঁ, বট গাছ হলো সাপের আড্ডা। চলে আসেন, চলে আসেন। শীতকালে সাপ থাকে না, সব হাইবারনেশনে চলে যায়, শীতনিদ্রা। পুরানা নিয়ম কানুন এখন নাই। অনেক সাপ আছে শীতকালেও জেগে থাকে। আসেন তো ভাই, চিতল মাছ চলে এসেছে। আপনাকে না দেখায় কাটতেও পারছি না। চিতল মাছ রাঁধতে সময় লাগে না, কিন্তু ওই কাটাকুটিতে একেবারে বিরাট হাঙ্গামা। বট গাছের গুঁড়িতে করেছিলেন কি? দৃশ্য দেখছিলাম।
দৃশ্য দেখার কি আছে এখানে? কিছুই নাই। আত্মরা এক নদী, নদীর পার ঘেঁষে যে হাঁটবেন সেই উপায় তো নাই। সবাই ওই নদী পাড়ে হাগি। গ্রামের মানুষদের এই এমনই মেন্টালিটি। বাড়িতে স্যানিটারি পায়খানা করে দিলে ও শালা হাঁকবে নদীর পাড়ে এসেই। এই প্রসঙ্গটা থাক, আসুন অন্য কোনো প্রসঙ্গ নিয়ে আলাপ করি। কি প্রসঙ্গ? আপনার জামাইকে নিয়ে কথা বলুন। বাড়িতে যেতে যেতে আপনার জামাইয়ের কথা শুনি। সে কেমন ছেলে? ভালো। শুধু ভালো বললে কম বলা হবে, অত্যাধিক ভালো। আয়নার সঙ্গে তার বনিবনা হয় না, তারপরেও সে সবসময় আমার খোঁজ খবর করে। গত ঈদে আমাকে ওই সিল্কের একখান পাঞ্জাবি দিয়েছিল। তার শাশুড়ির জন্য একবার লাল পেরে কাতান শাড়ি। হ্যাঁ, ভালো তো। আমের সিজনে 2 ঝুড়ি আম আনবে, রাজশাহারি আম। 1 ঝুড়ি খরিশা পাতি আর 1 ঝুড়ি ল্যাংড়া। আয়নার সঙ্গে বনিবনা হলো না কেন? ছেলের কোনো দোষ নাই, মেয়েটির সমস্যা। মাথা খারাপ নেই, কোনো কারণ ছাড়া 2 দিন 3 দিন দরজা বন্ধ করে বসে থাকে। ডাক্তার দেখিয়েছিলেন? ডাক্তার কবিরাজ কিছু করতে পারবে না রে ভাই। মূল বিষয় হচ্ছে খারাপ বাতাস। জানি যে সায়েন্স এসব স্বীকার করে না, তারপরেও খারাপ বাতাস বলে একটা বিষয় রয়েছে। এই বিষয়ে আপনার মতামত কি? খারাপ বাতাসে তৈরি করে এই খারাপ জিন ভূত। তাবিজ কবজ দিয়ে ওই জিন ভূত তাড়ানো যায়, কিন্তু খারাপ বাতাস তাড়ানো যায় না। এইটি হচ্ছে সমস্যা। মিসির আলিকে আয়োজন করে মাছ দেখানো হলো। গজফিতা আনানো হয়েছিল। গজফিতা দিয়ে মিসির আলিকে সেই মাছটি মাপতে হলো। 3 ফুট 7 ইঞ্চি। মিসির আলি মাছ মাপামাপি করছেন, আর সেই দৃশ্যের ছবি তোলা হলো মোবাইল টেলিফোনে। একটা ছবি না, একাধিক ছবি। মিসির আলি হতাশ বোধ করলেও যন্ত্রণা সহ্য করে গেলেন। মোবাইল ফোনের সঙ্গে ক্যামেরা যুক্ত হয়ে বিরাট একটা সমস্যা হয়েছে। সবাই ফটোগ্রাফার। বাংলাদেশে মোবাইল ব্যবহারকারীর সংখ্যা 1 কোটি। এর অর্থ 1 কোটি ফটোগ্রাফারের হাতে ক্যামেরা ঘুরছে। তারিকুল ইসলাম বললেন, মিসির আলি সাহেব, আমার ধারণা 5-10 বছরের মধ্যে এমন ক্যামেরা বার হবে যা দিয়ে ভূত প্রেতের ছবি তোলা যাবে। যারা এইসব বিশ্বাস করে না তাদের গালে একেবারে পড়বে থাপ্পড়। ঠিক বলছি কিনা বলুন? সেরকম ক্যামেরা আবিষ্কার হলে অবিশ্বাসীরা বড় ধরনের ধাক্কা অবশ্যই খাবে। আপনি কি অবিশ্বাসী? জি। আচ্ছা যান, আমি আপনাকে ভূত দেখাবো, কথা দিলাম। ভূত দেখাবেন? অবশ্যই দেখাবো। সেই মাছ আগুনে পুড়ে জঙ্গল ভোগ দিতে হবে। সব ধরনের ভূত প্রেতের প্রিয় খাদ্য হচ্ছে এই গজার মাছ। খড়নের আগুনে আধ পোড়া গজার মাছ। আর পেতনিগুলোর প্রিয় খাদ্য হচ্ছে ইলিশ মাছ ভাজা। আপনি ওই আগামী শনিবার পর্যন্ত থাকুন, আমি প্রেত দেখিয়ে দেবো। শনি মঙ্গল ছাড়া এদের দেখা পাওয়া একটু কঠিন। মিসির আলি ভোজন রসিক মানুষ না, কিন্তু চিতল মাছের পেটি আগ্রহ করে খেলেন। ওয়ের চালের সুগন্ধি ভাত, প্রচুর ধনেপাতা দেওয়া মাছের পেটি, আর বাটি ভর্তি চিতল মাছের গাদা দিয়ে বানানো কোপ্তা। পেটি খাবার সঙ্গে সঙ্গে একটা করে কোপ্তা মুখে দিয়ে চিবুতে হয়। খাবার তদারকি করছেন তরিকুল ইসলামের স্ত্রী। আয়নাকে পাশে কোথাও দেখা যাচ্ছে না। মিসির আলি বললেন, আয়না কোথায়? মাছ রান্না হচ্ছে তো, ও দোতলা থেকে নামবে না। মাছের গন্ধ সহ্য করতে পারে না যে। আমার নবীজিও মাছের গন্ধ সহ্য করতে পারেন না। তিনি কখনো মাছ খাননি। একবার ইয়েমেনে তাকে মাছ খেতে দেওয়া হয়েছিল। দুর্গন্ধ বলে তিনি সরিয়ে রেখেছিলেন। জানতাম না তো। এই জ্ঞান তারিকুল ইসলামকে তেমন একটা অভিভূত করতে পারল না। তিনি শুরু করলেন ভূতের গল্প। বুঝলেন ভাই সাহেব, আমি নিজের চোখে ভূত দেখেছি 2 বছর আগে চৈত্র মাসে। ঘটনাটা বলবো? বলুন শুনি। আপনি যে ঘরে ঘুমান সেই ঘরে আমি আমার স্ত্রী শুয়ে আছি। হঠাৎ ঘুম ভেঙে গেল। ঘর অন্ধকার, কিন্তু ক্যারাম খেলার আওয়াজ আসছে। ক্যারাম? জি, ক্যারাম। একটা বড় ক্যারাম বোর্ড কিনেছিলাম। আমার স্ত্রী ক্যারাম খেলতে পছন্দ করে, তার জন্যই কেনা। সেই ক্যারামে কেউ ক্যারাম খেলছে। খটাস খটাস শব্দে স্ট্রাইকার মারছে, গুটি গর্তে পড়ছে। আমি টর্চ ফেলে দেখি ক্যারাম বোর্ড মেঝেতে বিছানো, গুটি বোর্ডে ছড়ানো। ঘরে কেউ নেই, দরজা ভেতর থেকে বন্ধ। একদিনই শুনেছেন, আর শোনেননি? জি না, ওই ঘরে থাকাই ছেড়ে দিয়েছিলাম। ক্যারাম বোর্ডে কি আছে, না সেটাও ফেলে দিয়েছেন? ক্যারাম বোর্ড আছে। ক্যারাম বোর্ড ফেলবো কেন? আপনার ঘরেই আছে। রাতে ঘুম ভাঙলে একটু খেয়াল করবেন।
ক্যারাম খেলার শব্দ শুনলেও শুনতে পেতে পারেন। তবে ভয় পাবেন না, যেসব ভূত প্রেত মানুষের বাড়িতে থাকতে আসে তারা সাধারণত নিরীহ হয়, এদের ভয় পাওয়ার কিছু নেই। অবশ্য প্রোটেকশন নেওয়া আছে, আপনার তোষকের নিচে মোজা ভর্তি সরিষা আর দুটো রসুন আছে। সরিষা এবং রসুন যেখানে থাকে সেখানে ভূত আসে না। কারণ কি? রসুন আর সরিষার ঝাঁঝ তারা সহ্য করতে পারে না। ভূত প্রেতের সেন্স খুবই ডেভেলপড। রাতে কি খাবেন বলেন? না, রাতে কিছু খাবো না ভাই। অসম্ভব কথা বললেন, রাতে খাবেন না মানে? রাজহাঁস কখনো খেয়েছেন? রাজহাঁস খাওয়াই। এত সুন্দর একটা প্রাণী, তাকে কেটে কুটে খেয়ে ফেলবো? না 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 না, আমি এর মধ্যেই নেই। আপনি তো ছাতু খাওয়া হিন্দু সাধুর মতো কথা বলছেন। আপনি হিন্দু সাধু না, রাজহাঁস খেতেই হবে আপনাকে। ঠিক আছে, রাজহাঁস খাবো। মিশিয়ালিকে রক্ষা করল তার দুর্বল পাকস্থলী। চিতল মাছের পেটি দুর্বল স্টমাক সহ্য করতে পারল না। সন্ধ্যার দিকে কয়েকবার বমি করে তিনি নেতিয়ে পড়লেন। রাজহাঁস না খেয়েই তিনি ঘুমোতে গেলেন। তাকে কিছু খেতে হবে না, এই আনন্দেই তিনি অভিভূত। আচ্ছোয়া হয়ে লেপ গায়ে বিছানায় শুয়ে থাকতে তার বেশ ভালো লাগছে। কদম ফুলের হালকা সুবাস তার নাকে আসছে। তিনি ঠিক করলেন যে শীতকালে ফুল ফোটে এমন এক কদমের চারা খোঁজ করবেন। ঢাকায় যে বাড়িতে থাকেন তার সামনে ফাঁকা জায়গা রয়েছে, কদমের চারাটা সেখানে পুঁতে দেবেন। মাজেদ নামে 9-10 বছরের একটি ছেলেকে দেওয়া হয়েছে গা হাত পা টিপে তাকে আরাম দেবার জন্য। মিসির আলি তাকে সেই সুযোগটা দেননি। একটা মানুষ তার গা ছানাছানি করবে এই চিন্তাই তার কাছে অরুচিকর। মনে হচ্ছে মাজেদকে নির্দেশ দেওয়া হয়েছে তার ঘরে কম্বল পেতে ঘুমোবার জন্য। সে খাটের দক্ষিণ দিকে মহানন্দে বিছানা করছে। মিসির আলি বললেন, মাজেদ, তুমি স্কুলে যাও? যে না স্যার, যাও না কেন? মাস্টার ভালো না স্যার, পিটান দেয়। লেখাপড়া শিখতে ইচ্ছে করে না? যে না। বড় হয়ে কি করবে? ক্ষেতের কাজ? খলিফার কাজ শিখবো স্যার, সদরে দোকান দিব। তোমার বংশে খালিফা আছে? আমার বড় মামা খলিফা স্যার, নাম সবুর মিয়া, সবাই ডাকে সবুর খলিফা। আমার ঘরে তোমার না ঘুমলেও চলবে, আমার শরীর সেরে গেছে। আমারে আপনার লোকে ঘুমাইতে বলছে, না ঘুমাইলে পিটন দেবে। তা কে পিটন দেবে? হেড স্যার। ও, তাহলে ঘুমো। খাওয়া দাওয়া হয়েছে? যে রাজহাঁসের সালুন দিয়া খাইছি। রাজহাঁসের সালুন শুনে পেটে আরেক দফা মোচড় দিচ্ছিল। মিসির আলি সেটা সামলালেন। মাজেদের নাক ডাকার আওয়াজ পাওয়া যাচ্ছে। বালিশে মাথা ছোঁয়ানো মাত্রই ঘুমিয়ে পড়ার সৌভাগ্য তার নেই। তাকে অনেক রাত পর্যন্ত জেগে থাকতে হবে। বইপত্র যেমন নিয়ে আসেননি, নিশিযাপনও তেমন কঠিন হবে। মিসির আলি ছাত্রের লেখা ডায়েরিটা হাতে নিলেন। আয়না মেয়েটির সম্পর্কে আরও কিছুটা জানা যাক। আজ সারাদিনে একবারও তার সঙ্গে দেখা হয়নি। মাঝের আষ্টেগন্ধে কাতরি মেয়েটা কি শুয়ে পড়েছে, নাকি সেও নিশিযাপন করছে? মিসির আলি ডায়েরি খুললেন। শ্রদ্ধেয় স্যার, আয়নাকে তার বাবা মার কাছে রেখে আমি চলে এলাম। টিচার্সদের মেসে থাকি, ক্লাস নেই, প্রাইভেট টিউশনই করি। কোনো কিছুতেই মন বসে না। আমি আয়নাকে একটা মোবাইল টেলিফোন কিনে দিয়েছিলাম। টেলিফোনে সে ব্যবহার ঠিক ভালো করে করতে পারে না। আমি যতবার টেলিফোন করি তার সেটটা বন্ধ পাই। আয়নাকে প্রতি সপ্তাহে একটা চিঠি দিই, সে চিঠিরও জবাব দেয় না। 1 মাসের মাথায় আমি কোয়ার্টার পেয়ে গেলাম। 3 কামরার ঘর, বারান্দা আছে, দক্ষিণমুখী জানলা, প্রচুর বাতাস। আয়নাকে এখন নিজের কাছে এনে রাখার আর বাধা নেই। ঘর সাজানোর কিছু আসবাবপত্র কিনলাম, খাট, ড্রেসিং টেবিল, আলনা, হাঁড়ি পাতিল কিনলাম আয়নাকে সঙ্গে করে নিয়ে আসবো বলে। ঘর সাজানোর জিনিসপত্র কিনতে মেয়েরা সবসময় আনন্দ পায়, তবে আয়না আর 10টা মেয়ের মতো না। সে আলাদা এবং প্রবলভাবেই আলাদা। সে কি আগ্রহ নিয়ে হাঁড়িকুড়ি কিনতে যাবে? এক রাতের ঘটনা, আমি রেস্টুরেন্ট থেকে খেয়ে এসে ঘুমানোর আয়োজন করছি, মুষলধারে বৃষ্টি পড়ছে, কারেন্ট চলে গেছে, ঘর অন্ধকার। মোমবাতি জ্বালিয়েছি, বাতাসে মোমবাতি নিভু নিভু করছে। আমি দরজা জানলা বন্ধ করে বাতাস আটকালাম, আর তখন মোবাইল টেলিফোন বেজে উঠল। হ্যালো, কে? আমি আয়না। কেমন আছো আয়না? ভালো না। ভালো না কেন? জানি না। আমি তোমাকে অনেকগুলো চিঠি পাঠিয়েছি, তুমি পেয়েছো? হ্যাঁ। পড়েছো? না।
পড়নি কেন? ভালো লাগে না। ভালো না লাগলে পড়ার দরকার নেই। এই শোনো, আমি কোয়ার্টার পেয়েছি। ছিমছাম সুন্দর বাসা, বড় বারান্দা, দক্ষিণ দিকে বারান্দা, প্রচুর বাতাস। তোমার ঘরে কি আয়না আছে? অবশ্যই আছে, আয়না থাকবে না কেন? কটা আয়না? তোমার জন্য একটা ড্রেসিং টেবিল কিনেছি, সেখানে আয়না আছে। বাথরুমে আয়না আছে। আরেকটা যেন কোথায় আছে, ও আচ্ছা হ্যাঁ, বেসিনের সঙ্গে। তুমি একটা আয়নার সামনে দাঁড়াও তো। কেন? আছে একটা ব্যাপার আয়নার সামনে। এই বলেই আয়না টেলিফোনের লাইন কেটে দিল। আমি চেষ্টা করেও তাকে ধরতে পারলাম না। সে মোবাইল সেটটা বন্ধ করে দিয়েছে। আমি ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়ালাম। চমকে দেখি আয়নায় আমার স্ত্রীকে দেখা যাচ্ছে। তার পরনের শাড়ি, ঘোমটা দেওয়া, মুখে হাসি। সে এখন আছে অতি রূপবতী রূপে। তার আশেপাশে কিছুই নেই। প্রথমে ভাবলাম বিকট চিৎকার দেই, সেই ভাবনা স্থায়ী হলো না। বিকট চিৎকার কেন দেব? আয়নায় তাকে দেখা যাচ্ছে সে আমার স্ত্রী। কেন এরকম দেখছি তার কোনো ব্যাখ্যা আমার কাছে নেই। আমার কাছে না থাকলেও ব্যাখ্যা থাকতে হবে। আমার শিক্ষক সবসময় বলতেন, সব মানুষই জীবনের কোনো না কোনো সময় অদ্ভুত পরিস্থিতির মুখোমুখি হয়। তখন সে যুক্তির সিঁড়ি থেকে সরে দাঁড়ায়, নিজেকে সমর্পণ করে রহস্যময় তার কাছে। এই কাজটি কখনো করা যাবে না। আমাদের এগোতে হবে যুক্তির কঠিন পথে। মনে রাখতে হবে প্রকৃতি দাঁড়িয়ে আছে যুক্তির উপর। যুক্তি নেই তো প্রকৃতিও নেই। আমার শিক্ষক আমার কাছে অতি মানব। তার কথা অবশ্যই অভ্রান্ত, কিন্তু আমি আয়নায় কি দেখছি? আমি আয়নার ভেতরে আয়না মেয়েটিকে বললাম, তুমি এখানে কি করছো? আয়না হাসল, মাথা সামান্য কাত করল। আমি বললাম, আমি তোমার ব্যাপারটা কিছু বুঝতে পারছি না, আমাকে একটু বোঝাও। আয়না না সূচক মাথা নাড়ল। তুমি আমাকে চরম অনিশ্চয়তার মধ্যে ফেলেছ। এটা তুমি করতে পারো না। ইউ মাস্ট স্পিক আউট। আয়না কথা বলা শুরু করল। সমস্যা একটাই, আমি তার কোনো কথা শুনতে পাচ্ছি না। তার ঠোঁট নড়ছে, কিন্তু আমি কিছু শুনছি না। ভয়াবহ অবস্থা। আমি মোমবাতি হাতে বাথরুমে আয়নার কাছে গেলাম। সেই আয়নার ভেতর আমার স্ত্রী বসে আছে, কথা বলছে, কিন্তু আমি কিছু শুনছি না। মিসির আলিকে ডায়েরি পড়া বন্ধ রাখতে হলো, কারণ ঘরের ভেতর খটাস খটাস শব্দ হচ্ছে। কে যেন ক্যারাম খেলছে। মাঝেদের নাক ডাকার আওয়াজ আসছে। সেই যে খেলছে না সেটা বোঝা যায়। তাহলে কে? মিষ্টি একটা গন্ধ পাওয়া যাচ্ছে, কিন্তু কদম ফুলের গন্ধ না, কড়া গন্ধ। মিসির আলি কিছুক্ষণ পরে চোখটা বন্ধ করলেন। খটাস খটাস শব্দটা থেমে গেল। কড়া মিষ্টির গন্ধটাও আর পাওয়া যাচ্ছে না। মিসির আলি ঘুমিয়ে পড়লেন। তার তৃপ্তির ঘুম হলো। সকাল 8টা। মিসির আলি বারান্দায় বসে আছেন। তার পায়ের কাছে মাজেদ। ঘুম ভাঙার পর থেকেই সে মিসির আলির সেবা করার নানান চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু কোনো লাভ হচ্ছে না। মিসির আলি সেবা গ্রহণ করতে রাজি হচ্ছেন না। মাজেদও ছাড়ার পাত্র না, সে চেষ্টা চালিয়েই যাচ্ছে। পায়ে তেল দিয়া দিমু স্যার? না না, শীতকালে পায়ে তেল দিতে হয়, তেল না দিলে চামড়া ফাটে। ফাটুক, মাথা মালিশ করব, আপনি আরাম পাইবেন। আমার আরামের দরকার নেই, সবের আরাম দরকার। নেরি কুত্তারও আরাম দরকারই নাকি? যে দেখেন না রোদ উঠলে কুত্তা কেমন রোদটা পায়। তা ঠিক। গরুরও আরাম দরকার। গরুর গলাতে যদি আপনি হাতাহাতি করেন, আরামে তার চোখ বন্ধ হয়ে যায়। মাথা টিপে আমি আপনারে এমন আরাম দিব যে আপনার চোখ বন্ধ হয়ে যাবে। আমি চোখ খোলা রাখতে চাই। বই পড়ছি তো, চোখ বন্ধ রাখলে তো বই পড়তে পারবো না। তাছাড়া আমি গরু না, মানুষ। কি বই পড়েন স্যার? কবিতার বই পড়ি। দিনের শুরুটা কবিতায় করা ভালো। কবিতার মধ্যে কি লেখা আছে শুনতে ইচ্ছে করে? যে Two roads diverged in a yellow wood, and sorry I could not travel both. Stood calm and be one traveller long. I and looked down one as farthest could, to where it bent in the undergrowth. Am মাজেদ হাঁ করে কবিতা শুনছে, তার চোখ বিস্ময়ে ভর্তি। মিসির আলি বললেন, কিরে, কবিতা কেমন শুনলি? ভালো লেগেছে? যে স্যার ভালো। আরো শুনবি? যে শুনবো। মাজেদকে আর কবিতা শোনানো হলো না। চা নিয়ে আয়না আসছে। আয়নাকে দেখেই মাজেদ উঠে দাঁড়ালো। ভীত গলায় বলল,
আমি যাই স্যার, পরে আসবো। মিসির আলির মনে হলো যে কোনো কারণেই হোক মাজেদ আয়না মেয়েটাকে ভয় পায়। আয়না বলল, চা নিয়ে এসেছি। থ্যাংক ইউ। আপনার নাস্তা রেডি হচ্ছে। খাঁটি ঘিয়ে ভাজা চপচপে পরোটা আর রাজহাঁসের ভুনা মাংস। এত চেষ্টা করেও রাজহাঁসের হাত থেকে রক্ষে পেলেন না। তাই তো দেখছি। স্যার, আপনার সামনে বসি? হ্যাঁ হ্যাঁ, আরাম করে বসো এবং কি বলতে চাও বলে ফেলো। আপনার মানসিক ক্ষমতা দেখে অবাক হয়েছি। কোন ক্ষমতাটা দেখলে? রাতে ক্যারাম খেলার খটাস খটাস ভৌতিক শব্দ হচ্ছে, আর আপনি নির্বিকার একেবারে মাথা উঁচিয়ে দেখার চেষ্টাও করলেন না, ঘুমিয়ে পড়লেন। আপনি ছাড়া অন্য যে কোনো মানুষ তো ভয় অস্থির হয়ে যেত, ডাকাডাকি শুরু করতো। আপনি তো একটুও ভয় পাননি। এর কারণ কি স্যার? বেশিরভাগ মানুষ সংশয়বাদী। তাদের ধারণা ভূত প্রেত থাকলে থাকতেও পারে। আমার মধ্যে এই ধরনের কোনো সংশয় নেই। ক্যারাম খেলার শব্দ কিভাবে হলো? শব্দটা পাশের ঘরে হয়েছে। কেউ একজন খটাস খটাস শব্দে ক্যারাম খেলেছে। সেই কেউটা কে? আমি? না, তুমি নয়, তোমার বাবা। কি করে বুঝলেন? তোমার বাবা আমাকে আস্তিক তাস ওই প্রুঠাস শব্দ করে আমাকে ভূতের ভয় পাওয়ানোর চেষ্টা করেছেন। পাশের ঘরে খটাস খায় দেখাতে চাচ্ছেন। বাবা এই কাজটা করেছেন, আপনি নিশ্চিত হচ্ছেন কিভাবে? হ্যাঁ, সকালে তার সঙ্গে আমার দেখা হয়েছে। তিনি জানতে চাইলেন রাতে ঘুম ভালো হয়েছে কিনা। তার গলায় ছিল কৌতূহল এবং আগ্রহ। এই থেকে পুরোপুরি নিশ্চিত হওয়া যায় না। আপনি অসুস্থ ছিলেন, অতিথি মানুষ। আপনার ভালো ঘুম হয়েছে কিনা সেটা কৌতূহল এবং আগ্রহ নিয়ে জানতে চাওয়াটা তো স্বাভাবিক। যখন ক্যারাম খেলার শব্দ হচ্ছে তখন আমি মিষ্টি গন্ধ পেলাম। আমি চোখ বন্ধ করে শুয়ে পড়ার পর খটাস খটাস শব্দ থেমে গেল। মিষ্টি গন্ধ পাওয়া গেল না। মিষ্টি গন্ধটা জর্দার। তোমার বাবা প্রচুর জর্দা দিয়ে পান খান। এখন কি তুমি আমার ডিডাকশন গ্রহণ করবে? জি স্যার, করব। বডি ল্যাঙ্গুয়েজের একটা ব্যাপার আছে, সেটা কি জানো? না। আমরা মুখে অনেক কথা বলি না, কিন্তু আমাদের শরীর বলে। মনের ভেতরের কথা শরীর প্রকাশ করে দেয়। সকালবেলা তোমার বাবার বডি ল্যাঙ্গুয়েজ তাকে প্রকাশ করে দিয়েছে। উদাহরণ দিয়ে বোঝাবো? বুঝান। তুমি আমার সামনের চেয়ারে বসেছ, পায়ের ওপর পা তুলে বসেছ। পা কিন্তু আমার দিকে না, যেদিক থেকে এসেছো সেদিকে রাখা। এর অর্থ তুমি আমার সামনে বসে থাকতে চাচ্ছ না, চলে যেতে চাচ্ছ। এখন তুমি তোমার বসার অবস্থাটা একটু বদলেছ। মাথা সামান্য নিচু করে ওপরের দিকে তাকাচ্ছ। মাথা নিচু করে যখন কোনো মেয়ে ওপরের দিকে তাকায় তখন তার চোখ বড় দেখা যায় এবং তার মধ্যে সামান্য হলেও খুকি ভাব আসে। তুমি এই ভাবটা নিয়ে এসে আমাকে বলার চেষ্টা করছো যে আমি যা বলছি তা সত্যি। আর উদাহরণ দেব? দিন। তোমার বাবা যখন সিগারেট খান তখন ওপরের দিকে ধোঁয়া ছাড়েন। তুমি যখন সামনে থাকো তখন মেজের দিকে ধোঁয়া ছাড়েন। এর অর্থ তুমি সামনে থাকলে তার কনফিডেন্স লেভেল নেমে যায়। আমার মন বা আমাদের মন অনেক কিছু বলতে চায় না, কিন্তু শরীর বলে দেয়। আপনি বুদ্ধিমান। আমার বুদ্ধি। আর আমার দোষ হচ্ছে আমি সেই বুদ্ধি ব্যবহার করি, অন্যরা করে না, না বা করতে চায় না। ওই 10 জন মানুষের মতোই, বুঝলে না? আর তাতেই আমার সুবিধা। আপনি কি আপনার ছাত্রের লেখা ডায়েরিটা পড়ে শেষ করেছেন? 10 পৃষ্ঠার মতো পড়েছি। স্লো রিডার। কারণ কি জানো? কারণ হচ্ছে লেখা থেকে আমি ধরার চেষ্টা করি লেখার বাইরের কি লেখা আছে তাতে। লেখার মধ্যেও বডি ল্যাঙ্গুয়েজ আছে। যে 10 পৃষ্ঠা পড়েছেন সেখানে লেখার বাইরে কি লেখা আছে? লেখার বাইরে লেখা আছে যে স্বামী স্ত্রী হিসেবে বাস করেছো, কিন্তু তোমাদের ভেতর শারীরিক কোনো সম্পর্ক হয়নি। কিভাবে ধরলাম বলবো? হ্যাঁ, কিভাবে ধরলাম বলবো? না, চলুন নাস্তা খেতে যাই। খাবার টেবিলে তারিকুল ইসলাম একটি অন্য সংবাদ দিলেন। রাজ্য জয় করে ফিরেছেন এমন ভঙ্গিতে বললেন, ভাই সাহেব, গুড নিউজ। গজার মাছ পাওয়া গিয়েছে। আজ রাতে আপনাকে ভূত দেখাতে আমি পারবো। আপনার অবিশ্বাস আজ পুরোপুরি দূর হবে। অবিশ্বাসী মানুষের সবচেয়ে বড় সমস্যা হলো একটা অবিশ্বাস দূর হলে অন্য অবিশ্বাসের সৃষ্টি হয়। আজ সব ভেঙে চুড়ে দেব। ঘরের আগুনে সামান্য লবণ দিয়ে গজার মাছ পড়া। সেই মাছকে আমরা জঙ্গলে রেখে আসবো? না, মাছ ঘরে রেখে দেব, তারপর দেখবেন কি হয়।
কি হবার সম্ভাবনা? পোড়া মাছের লোভে ভূত প্রেত বাড়ির চারপাশে ঘোরাঘুরি শুরু করবে। আয়না বলল, বাবা, ভূতের আলাপ থাকুক। দিনের বেলা ভূতের ইতিহাস শুনতে ভালো লাগে না। সন্ধে হোক, তারপর শুরু করো। নাস্তা খাবার পর আমি স্যারকে নিয়ে বেড়াতে বেরোবো। তুমি কি যাবে আমাদের সঙ্গে? আয়না মিসির আলিকে নিয়ে বট গাছের কাছে এলো। সে কাঁধে ঝুলিয়ে পাটের ব্যাগ এনেছে। সেখান থেকে ক্যামেরা বের করে বলল, আরে পাগল হয়েছিস? গজার মাছ পোড়ানোর ব্যবস্থা করতে হবে না? মাছ পোড়ানোর টেকনিক আছে, আগুনে ফেলে দিলেই হয় না। বট গাছের ছবি তুলতে চেয়েছিলেন, ছবি তুলুন। মিসির আলির হাতে একটা ক্যামেরা দিলেন। মিসির আলি মাছরাঙার ছবি তুললেন। তারপর বললেন, তোমার একটা ছবি কি তুলে দেব? আয়না না সূচক মাথা নাড়ালো। মিসির আলি বললেন, তুমি এখন মুখের ভাষায় না বলনি, শরীরের ভাষায় মাথা নেড়ে না বলেছ। শরীরের এই ভাষাটা আমরা সবাই জানি। এই ভাষার উৎপত্তি কিভাবে জানো? জানি না। জানতে চাও? চাই। না বলার এই শারীরিক ভাষা তৈরি হয়েছে আমাদের শৈশবে। একটা শিশুকে মা খাওয়াচ্ছে, সে কথা বলা শেখেনি, তার পেট ভর্তি হয়ে গেছে, সে এবার খাবে না। তখন তার মুখের কাছে খাবার নিলে সে মুখ সরিয়ে নেবে। যেখানে মুখ সরিয়েছে সেখানে খাবার নিলে মুখ আরেক দিকে সরাবে না, সূচক মাথা নাড়ানাড়ি চলতেই থাকবে। বুঝতে পারছো? পারছি এবং অবাক হচ্ছি। আমি যে তোমাকে ইচ্ছে করে অবাক করতে চাচ্ছি সেটা বুঝতে পারছো? পারছি। কেন তোমাকে অবাক করতে চাচ্ছি সেটা বুঝতে পারছো? বুঝতে পারছি না এবং বুঝতে চাইছিও না। আপনি আর কতদিন থাকবেন স্যার? পরশু চলে যাব। যে মিশন নিয়ে এসেছিলেন সেটা কমপ্লিট হয়েছে? মোটামুটি হয়েছে। রহস্য ধরে ফেলেছেন? অনেকখানি ধরেছি। তুমি নিজে তোমার সম্পর্কে যা লিখেছো তা যদি পড়তে দাও তাহলে পুরোটাই বুঝতে পারবো। দেবে? না। চলো বসি। চলুন। দুজন চুপচাপ বসা। মিসির আলি নদীর দিকে তাকিয়ে আছেন, আর আয়না দুকি ভঙ্গিতে মিসির আলির দিকে তাকিয়ে আছে। কেউই কোনো কথা বলছে না। মিসির আলি বললেন, চুপচাপ বসে না থেকে গল্প করো। আপনি গল্প করুন, আমি শুনি। কি গল্প শুনতে চাও? আপনার ছাত্রের কাছে শুনেছি আপনার একটা ফাইল আছে, সেখানে যেসব রহস্যের আপনি কোনো অমীমাংসিত রহস্যের কথা লেখা মীমাংসা করতে পারেননি। সেই সব ঠিকই শুনেছো। আছে, সেসব গল্পের একটা শোনান না। আপনার ব্যর্থতার গল্প শুনি। নাকি আপনার কোনো আপত্তি আছে? বরং আগ্রহ আছে। আমি রহস্য ভেদ করতে পারিনি, অন্য একজন পারবে। সেই অন্য একজন তুমিও হতে পারো। গল্প শুরু করুন। মিসির আলি শুরু করলেন, বছর 15 আগের কথা। আমার কাছে একটা কিশোরী মেয়ে এসেছে, 14-15 বছর বয়স। সে একা আসেনি, তার মা তাকে নিয়ে এসেছে। মেয়েটার নাম নসীন। তার নাকি ভয়ঙ্কর এক সমস্যা। আমি তার সমস্যার সমাধান দেব, এই মা মেয়ে দুজনের আশা। আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনা করি। আমার নিজের একটা ছোট কামরা আছে। ক্লাসের শেষে সেখানে বসে পড়াশোনা করি। মেয়ে এবং মেয়ের মা সেখানেই বসেছে। আমি মেয়েটির দিকে তাকিয়ে বললাম, কি সমস্যা গো মা? মেয়ে ভীত চোখে মার দিকে তাকালো। সে তার সমস্যা নিজের মুখে বলতে চায় না, মাকে দিয়ে বলাতে চায়। তার মা বললেন, নসীন কি যেন দেখে। আমি বললাম, কি দেখো? নসীন আবার তার মার দিকে তাকালো। আমি বললাম, তোমার সমস্যা তোমাকেই বলতে হবে, খোলাখুলি বলতে হবে এবং আমার চোখের দিকে তাকিয়ে বলতে হবে। কোন ক্লাসে পড়ো? ক্লাস 10। তুমি পড়াশোনায় কেমন? ভালো। সায়েন্স গ্রুপ? জি। এই তো কথা বলতে পারছো। এখন সমস্যা বলা শুরু করো। কোক বা পেপসি খাবে? আনিয়ে দেবো? না। শোনো নসীন, তুমি পেপসি বা কোক খেতে চাচ্ছ, তোমার বডি ল্যাঙ্গুয়েজ তাই বলছে, কিন্তু মুখ বলছে না। আমি আনিয়ে দিচ্ছি। কি আনতে বলবো? কোক? 7 আপ। আমি 7 আপ আনতে বেয়ারাকে পাঠালাম। নসীন অনেকখানি সহজ হলো। সে হাত মুঠি করে বসেছিল, হাতের মুঠি সামান্য আলগা করলো। কেউ যখন কিছু বলতে চায় না তখন হাত মুঠিবদ্ধ করে রাখে। 7 আপের গ্লাসে চুমুক দিয়ে নসীন তার সমস্যাটা বলল। আমি খুব ছোটবেলা থেকেই জন্তুর মতো কিছু একটা দেখি। জন্তুটা থাকে মানুষের পিছনে। সব মানুষের পিছনে থাকে না, যারা অল্প দিনের মধ্যেই মারা যাবে তাদের পিছনে। জন্তুটা দেখতে না কিছুটা মানুষের মতো, তবে মুখ গরুর মতো লম্বা। ওদের চোখও গরুর চোখের মতোই। সেই চোখের মণি কখনো স্থির থাকে না, সবসময় ঘুরছে। জন্তুর গা থেকে পোড়া কাঠের গন্ধ আসে।
আর হাত পা মানুষের মতো, শুধু হাতের আঙুলগুলোই অস্বাভাবিক রকম লম্বা। নসীনের মা বললেন, মেয়ে যা বলছে সবই সত্যি। আমাদের যেসব আত্মীয় স্বজন মারা গেছেন তাদের প্রত্যেকের পেছনে সে এই জন্তু দেখে ভয়ে অস্থির হয়ে কান্নাকাটি করেছে। যাদের পেছনে সেই জন্তু দেখেছে তারা প্রত্যেকেই 7 থেকে 10 দিনের ভেতর মারা গেছে। আমি বললাম, নসীন, জন্তুটার সাইজ কি, কত লম্বা? নসীন বলল, যার পিছনে আমি দাঁড়াই তার চেয়ে 1 ফুটের মতো লম্বা হয়। তার মাথার ওপর দিয়ে জন্তুটার মাথা দেখা যায়। জন্তুটা গায়ের সাথে গা লাগিয়ে থাকে। জন্তুটার গায়ে কাপড় দেখেছ? সে দেখতে মানুষের মতো। মানুষ জামা কাপড় পরে, জন্তুটা কি পরেছে? নসীন এই প্রশ্নের জবাব দিল না, চোখ নামিয়ে টেবিলের দিকে তাকিয়ে রইল। আমি তাকে নিয়ে সেদিনই ঢাকা মেডিকেল কলেজে গেলাম। তাকে বললাম, তুমি আমাকে 7 জন রোগী দেখাও যাদের পেছনে ওই জন্তু দাঁড়িয়ে আছে। নসীন দেখালো। আমি রোগীদের নাম ধাম লিখে চলে এলাম। নসীনকে বললাম, পরে তোমার সঙ্গে যোগাযোগ করব। আশ্চর্য হলেও সত্যি 7 জন রোগী 10 দিনের মাথায় মারা গেল। নসীনকে নিয়ে এই পরীক্ষা আরও 2টো হাসপাতালে করলাম। তার একটি হচ্ছে আজিমপুর সরকারি ম্যাটারনিটি ক্লিনিক, যেখানে অনেক সময় মা এবং নবজাতক দুজনেই মারা যায়। নসীন তাও ঠিকঠাক মতো বলতে পারল। সে বলল, যেসব রোগী বিছানায় শুয়ে থাকে জন্তুটা তার পাশে শুয়ে থাকে, বেশিরভাগ সময় গলা জড়িয়ে ধরে শুয়ে থাকে। নবজাতক শিশুর সঙ্গে যে জন্তুটা শুয়ে থাকে সেই জন্তুটা সাইজ শিশুর চেয়ে সামান্য বড়। আমি একটা হাইপোথেসিস দাঁড় করালাম, জটিল কিছু না, সহজ ব্যাখ্যা। মেয়েটি কোনো বিশেষ উপায়ে মানুষের মৃত্যু সেন্স করতে পারে, হয়তো কোনো গন্ধ পায় বা এরকম কিছু। মৃত্যু সেন্স করার পরপরই তার ব্রেন একটা কাল্পনিক ভয়ঙ্কর জন্তুর মূর্তি তৈরি করে। তার ভেতর ইলিউশন তৈরি হয় যে সে জন্তু দেখছে। পাশাপাশি আরেকটা হাইপোথেসিস দাঁড় করালাম। এই হাইপোথেসিসে মেয়েটির ভবিষ্যৎ দেখার ক্ষমতা আছে। পুরো ভবিষ্যৎ না, ওই 10-12 দিনের ভবিষ্যৎ। এর মধ্যে যারা মারা যাবে সে জানে, তাদের পেছনেই জন্তু কল্পনা করে নেয়। আমি প্রায় 1 বছর এই ব্যাপারটা নিয়ে ভাবলাম। প্যারানর্মাল ভুবনে নসীনের মতো আর কোন উদাহরণ আছে কিনা জানার চেষ্টা করলাম। অতি প্রাকৃত বিষয় নিয়ে যারা গবেষণা করেন তাদের অনেকের সঙ্গে যোগাযোগ করলাম। তখন ইন্টারনেট শুরু হয়নি, অনেক চিঠিপত্র চালাচালি করতে হলো। বলিভিয়ার এক বৃদ্ধের খোঁজ পাওয়া গেল যে মানুষের মৃত্যুর দিনক্ষণ বলতে পারে, তবে সে কিন্তু কোনো জন্তু দেখে না। তার নাম সিমন ডি শান। যখন ভাবছি সরাসরি তার সঙ্গে যোগাযোগ করব, হঠাৎ খবর পেলাম নসীন তার নিজের পেছনে একটা জন্তু দেখছে। আজ এই পর্যন্ত, বাকিটা অন্য সময় বলবো, কেমন? অন্য সময় বলবেন মানে? গল্প শেষ করবেন, গল্প না শেষ করে উঠতে পারবেন না। কেন পারবো না বলো? তুমি সবার ওপর প্রভাব খাটাচ্ছ, আমার ওপরও প্রভাব ফেলতে চাচ্ছ। আমাকে এই চক্র থেকে বের হতে হবে। তুমি ফুটবল খেলতে এসে বল রাখছো নিজের পায়ে, তার হবে না। বল নিয়ে আসতে হবে আমার নিজের কোর্টে। গল্পের শেষটা খুব জানতে ইচ্ছে করছে। কোনো সময় অবশ্যই জানবে। সেটা কখন? আজ? জানি না। তিনি বাড়ির দিকে রওনা হয়েছেন। আয়নার আসছে না, সে তার জায়গাতেই বসে আছে, তাকিয়ে আছে মিসির আলির দিকে। তার চেহারা বিষণ্ণ। কেঁদে ফেলার আগে কোনো তরুণীকে যেরকম দেখায় তাকেও ঠিক সেরকমই দেখালো। মিসির আলির মনটা হঠাৎ খারাপ হয়ে গেল। তিনি বললেন, আয়না, এসো, গল্পটা শুনে যাও। বাড়ির দিকে যেতে যেতে গল্পটা করি। আয়না প্রায় দৌড়ে এলো। মিসির আলি ছোট ছোট স্টেপ নিয়ে এগোচ্ছেন, গল্প করছেন, আর আয়না কান পেতে আছে। বুঝতেই পারছো, নসীন মেয়েটির বাড়িতে কান্নার সীমা রইল না। তখনই তাকে ডাক্তারের কাছে নেওয়া হলো। যদি কোনো রোগ ধরা পড়ে তার চিকিৎসা যেন শুরু হয়। পুরো মেডিকেল চেক আপ। নসীনের বাবা কাজ করেন, নিজেও একজন ডাক্তার। পিজিতে নানান ধরনের মেডিকেল চেক আপে খারাপ ধরনের জন্ডিস ধরা পড়ল, হেপাটাইটিস সি বা ডি, এই ধরনের কিছু। সুস্থ সবল মেয়ে দেখতে দেখতে মরার মতো হয়ে গেল। তাকে ভর্তি করা হলো পিজি হাসপাতালে। মেডিকেল বোর্ড বসল।
নসীনের অবস্থা দ্রুত খারাপ হওয়া শুরু করল। বেশিরভাগ সময় সে চোখ বন্ধ করে থাকে, ঘরের আলো সহ্য করতে পারে না। এক রাতের নসীন তার মাকে বলল জন্তুটা তার সামনে চলে এসেছে, বসে আছে হাসপাতালের বিছানার পাশে। নসীনকে অদ্ভুত ভাষায় কি সব বলে, নসীন বুঝতে পারে না। আমি প্রতিদিনই নসীনকে দেখতে যাই, তাকে সান্ত্বনা দেয়া বা প্রবোধ দেওয়ার জন্য নয়। আমি যাই ব্যাপারটা বুঝতে। নসীনকে নানান প্রশ্ন করি, সে প্রতিটা প্রশ্নেরই জবাব দেয়, জবাব দিয়ে কাঁদে। নসীন, জন্তুটা এখন কোথায়? আমার সামনে। কি করছে? আঙুল নেড়ে নেড়ে কি যেন একটা বলছে। তুমি হাত ইশারায় তাকে চলে যেতে বলো। নসীন হাত ইশারায় চলে যেতে বলল, মুখেও বলল। তুমি চলে যাও, তুমি চলে যাও। আমি বললাম, নসীন, এখন জন্তুটা কি করছে? ও ও হাসছে। জন্তুটা হাসতে পারে? পারে। অষ্টম দিনে নসীনের মা আমাকে টেলিফোন করে আসতে বললেন, বিশেষ একটা ঘটনা নাকি ঘটছে। আমি তৎক্ষণাৎ হাসপাতালে উপস্থিত হলাম। নসীন আতশোয়া হয়ে আছে, তার হাতে কি যেন আছে, সে দুই হাতে সেটা আড়াল করতে চাইছে। আঙুলের ফাঁক দিয়ে সবুজ রঙের কি যেন একটা দেখা যাচ্ছে, মনে হচ্ছে কোনো গাছের কষ। আমি বললাম, কি ব্যাপার? নসীন জানালো জন্তুটা তাকে ঘণ্টাখানেক আগে এটা দিয়েছে এবং খেতে বলেছে, বারবার ইশারা করছে মুখে দিতে। সে কি করবে বুঝতে পারছে না। আমি বললাম, কখন দিয়ে গেল? নসীন বলল, কখন দিয়েছে আমি জানি না, ঘুমাচ্ছিলাম। হঠাৎ জেগে উঠে দেখি জেলির মতো এই জিনিসটা আমার হাতে। জন্তুটা বিছানার পাশে দাঁড়িয়ে হাত দিয়ে ইশারা করে আমাকে খেতে বলছে। চাচা, আমি কি খাবো? আমি কি বলবো বুঝতে পারছি না, জন্তুর ব্যাপারটাই নিতে পারছি না। সে খাবার এনে দিচ্ছে, এটা কিভাবে নেব? বারবার মনে হচ্ছে হাসপাতালের কোনো নার্স বা অ্যাসিস্ট্যান্ট মেয়েটার হাতে এটা দিয়েছে। টুথপেস্ট হওয়ার সম্ভাবনা, দেখতে সেরকমই। নসীন বলল, কেউ খেতে দিচ্ছে না, সবাই বলছে খেলেই আমি মরে যাব। জন্তুটা আমাকে তাড়াতাড়ি মরার জন্যই নাকি এটা এনে দিয়েছে। আমি বললাম, তোমার মন যা চায় তাই করো, কিছু বিষয় সিদ্ধান্ত নিজেকেই নিতে হয়। তবে আমি তোমার জায়গায় হলে হয়তো খেয়ে ফেলতাম। নসীন হঠাৎ জিনিসটা মুখে দিয়ে মুখ বিকৃত করে গিলে ফেলল এবং চোখ বড় বড় করে বলল, জন্তুটা দরজা দিয়ে চলে যাচ্ছে, চলে যাচ্ছে ও। নসীনের সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। সে অতি দ্রুত সুস্থ হয়ে ওঠে। তার বিয়ে হয় একজন মেরিন ইঞ্জিনিয়ারের সঙ্গে। তার নিজের জন্তুটাকে চলে যেতে দেখার পর জন্তু দেখার রোগটা তার পুরোপুরি সেরে যায়। এই হচ্ছে অমীমাংসিত রহস্যের গল্প। আয়না বলল, সব রহস্যের মীমাংসা না হওয়াই ভালো। তাই বুঝি? জি তাই। সব রহস্যের মীমাংসা হয়ে গেলে পৃথিবী সাধারণ হয়ে যাবে। আমি চাই না আপনি আপনার রহস্যের মীমাংসা করুন। তুমি নিজে কি তোমার রহস্যের মীমাংসা করেছ? যদি করে ফেলো তাহলেই হবে। পুরা গজার মাছ ভূতপেতকে দিয়ে খাওয়ানোর প্রকল্প বাতিল হয়ে গেল। খড়ের কাদায় আগুন দিয়ে লবণ মাখানো গজার মাছ ঢুকোতে হবে। প্রস্তুতি সম্পন্ন, আগুন দেওয়া হয়েছে। খড় ভেজা বলে আগুন ঠিকমতো জ্বলছে না। একজন গেছে কেরোসিন আনতে। তারিকুল ইসলাম সাহেব বললেন, কেরোসিন দিয়ে আগুন ধরালে চলবে না, মাছ কেরোসিনের গন্ধে থাকলে ভূত সেই মাছ খাবে না। অল্প আগুনেই মাছ পোড়ানো শুরু হোক। দুজন মিলে মাছটাকে আগুনে রাখতে যাচ্ছে, ঠিক তখনই বনের ভেতর থেকে ভয়াল দর্শন এক কুকুর বের হয়ে এলো। লাঠি নিয়ে একজন কুকুরটাকে তাড়া করতে গেল। কুকুরটা তার পায়া কামড়ে ধরল। আর তখন বনের ভেতর থেকে আরও দুটো কুকুর বের হলো। তারাও ঝাঁপিয়ে পড়ল মাছের ওপর। কুকুরের তাড়া খেয়ে তারিকুল ইসলাম পা মচকালেন। মাছ ধরার সঙ্গে সংশ্লিষ্ট 4 জনের ভেতর 3 জনই কুকুরের কামড় খেল। তারিকুল ইসলাম কোনো ক্রমে রক্ষা পেলেন। রাত বাড়ার পর শুরু হলো আর এক উপদ্রব। কুকুর 3টে তারিকুল ইসলাম বাড়ির চারিদিকে চক্রাকারে ঘুরতে শুরু করলো। মাঝে মধ্যে তারা থামে, আর তখনই 3 জনেই একসঙ্গে ঘেউ ঘেউ করতে থাকে। তারিকুল ইসলাম মিশির আলীকে বললেন, অবস্থা কিছু বুঝলেন? না। 3 কুকুর হচ্ছে ওই জিনিস। কি জিনিস? খারাপ জিনিস কুকুরের বেশ ধরে এসেছে। ভূত প্রেত? অবশ্যই, এদের আচার আচরণ দেখে বুঝতে পারছেন না? ভূত প্রেত কুকুরের বেশ ধরে আসবে কেন? ভয় দেখানোর জন্য এসেছে।
ভয় দেখানোর জন্য আরো ভয়ঙ্কর কিছুর বেশ ধরে আসা উচিত, যেমন ধরুন চিতাবাঘ। এরা যে কুকুর না অন্য কিছু তা আপনি বিশ্বাস করছেন না? না, আপনার কাছে বন্দুক থাকলে আমি বলতাম একটা কুকুর গুলি করে মারতে, তাহলে আপনি ভূত মারার দুর্লভ সম্মান পেতেন। ভাই, আপনার কাছে কি বন্দুক আছে? না, বন্দুক নাই। বন্দুক থাকলেও আমি গুলি করতাম না। ভূত প্রেতের সাথে বিবাদে যাওয়ার কোনো মানেই হয় না। এদের খেপিয়ে দিলে সমস্যা বহুত আছে। সমানে সমানে বিবাদ চলে, ওই 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 অসমানে ও বিবাদ চলে না। ভূতদের ক্ষমতা কি আমাদের চেয়ে বেশি? অবশ্যই বেশি। যারা অদৃশ্য তাদের ক্ষমতা বেশি তো হবেই। মানুষ চাঁদে যাওয়া নিয়ে কত হইচই করল। খোঁজ নিলে জানা যাবে যে ওই ভূত প্রেত মানুষের আগে ওই চাঁদ, মঙ্গল গ্রহ ওইসব জায়গায় বসতি বানায় ফেলেছে। এক জায়গা থেকে আর এক জায়গায় যেতে তাদের রকেট পকেট ওইসব লাগে না। কুকুর তিনটের কারণে মিশিয়ালি রাতের খাবারের হাত থেকে বেঁচে গেলেন। দোতলা থেকে আর কেউই নামতে সাহস পেল না। পরিবারের সবাই অভুক্ত থেকে গেল। অনেক রাত হয়েছে। বারান্দায় বসে মিশিয়ালি কুকুরের কর্মকাণ্ড দেখছেন। আয়না এসে তার পাশে বসতে বসতে বলল, কুকুর তিনটে কি কাণ্ড করেছেন দেখেছেন স্যার? দেখছি। এই বাড়ির চারপাশে ওদের ঘুরঘুর করার কি আছে? গজার মাছ পুরনোর আয়োজন এবং বাড়ি থেকে করা হয়েছে। এই তথ্য কুকুরদের কথা জানান না। স্যার, আপনি তো অনেক বিষয় জানেন, কুকুরের বিষয়ে কি জানেন? তেমন কিছু জানি না। আমার বিষয় মানুষের সাইকোলজি, কুকুরের সাইকোলজি না। তবে একটা বিষয় জানি, কুকুর মিষ্টির স্বাদ জানে না। জিহ্বায় যে টেস্ট বার্ড মিষ্টির স্বাদ টের পায়, সেই টেস্ট বার্ড কুকুরের নেই। তাকে রসগোল্লা দিয়ে দেখো, সে খাবে না। স্যার, আপনি তো সব বিষয়ে একটা হাইপোথিসিস দাঁড় করিয়ে ফেলেন। কুকুর তিনটে সম্পর্কে আপনার হাইপোথিসিস কি? সহজ হাইপোথিসিস আছে। কুকুর মানুষের ভয় টের পায়। যে কুকুরকে ভয় পায়, কুকুর তাকেই তাড়া করে। তোমার বাবা প্রচন্ড ভয় পেয়েছেন। কুকুর তিনটে ভয় ধরে ধরেই এখানে এসেছে। হ্যাঁ, তোমার বাবা যখন ঘুমিয়ে পড়বেন ওরা চলে যাবে। আপনার কি একবারও মনে হয়নি যে কুকুর তিনটে এখানে আসার পেছনে আমার ভূমিকা আছে? মানুষকে যে প্রভাবিত করতে পারে সে তো কুকুরকেও করতে পারবে। তোমার সঙ্গে এই বাড়িতে কুকুর আসার কোনো সম্পর্ক নেই। কুকুর তিনটের কারণে তোমাদের বাড়ির সব মানুষ না খেয়ে আছে। ওই কাজটা তো তুমি হতে দেবে না। তুমি কুকুর এনে থাকলে তাদের বিদায় করে দিতে, সেটা তুমি করনি। তুমি নিজেও অভুক্ত। স্যার, রেলিং ধরে একটু দাঁড়ান, আমি এদের বিদায় করে দিচ্ছি। এরা একজন একজন করে উঠে চলে যাবে, আর ফেরত আসবে না। মিশিয়ালি রেলিং ধরে দাঁড়ালেন। কুকুর তিনটে এক লাইনে হিজ মাস্টার ভয়েসের মতো থাবা কেড়ে বসে আছে। একটা কুকুর হঠাৎ একটু নড়ে চড়ে উঠল, আর তারপরেই ছুটে গেল। বাকি দুটো আগের মতোই বসা। এখন আরেকটাও চড়ে গেল, এবং তার কিছুক্ষণ পরে গেল তৃতীয়টা। মিশিয়ালি আয়নার দিকে তাকিয়ে বললেন, ভালো দেখিয়েছ, আই এম ইমপ্রেসড। তারিকুল ইসলামের বিরাট একটা সমস্যা হয়েছে। হঠাৎ করে কুকুর ভীতি তাকে কাবু করে ফেলেছে। দোতলা থেকে তিনি নামতে পারছেন না। তার মনে হচ্ছে একতলায় নামলেই তিন দিক থেকে তিনটে কুকুর এসে তার দিকে ঝাঁপিয়ে পড়বে। দোতলার বারান্দার কাছেও তিনি স্বস্তি পাচ্ছেন না। কুকুর খুঁজে এদিক ওদিক দেখছেন। কালো রঙের কিছু একটা দেখলেই তার বুকটা ধরফর করে উঠছে, কপালে ঘাম হচ্ছে। তিনি এত যে কেন ভয় পাচ্ছেন তিনি নিজেও বুঝে উঠতে পারছেন না। ভয়টা সময়ের সঙ্গে বাড়ছে। সকাল 10টা। তিনি নিজের ঘরে দরজা বন্ধ করে বসে আছেন, কারণ তার মনে হচ্ছে তিনটি কুকুরই সিঁড়ি বেয়ে দোতলায় উপরে উঠে আসবে। তারা আজকের দিনের মধ্যেই একটা ঘটনা ঘটাবে। তারিকুল ইসলামের ইচ্ছে করছে এই অঞ্চল ছেড়ে দূরে কোথাও চলে যেতে, বড় কোনো শহরে যেখানে কুকুরের উৎপাত নেই। তারিকুল ইসলামের দরজায় টোকা পড়ছে। কুকুরের তো দরজায় টোকা দেওয়ার ক্ষমতা নেই। তারপরেও তিনি ভীতি গলায় বললেন, কে? আমি মিসির আলী, দরজা খুলুন। আমি আপনার কুকুর ভীতি সারিয়ে দিচ্ছি। কিভাবে? হিপনোটিক সাজেশন বলে একটা পদ্ধতি আছে। ওই পদ্ধতিতে। কোনো পদ্ধতিতে কিছু হবে না ভাই সাহেব, তাবিজ কবজ লাগবে। হিপনোটিক পদ্ধতি কাজ না করলে অবশ্যই তাবিজ কবজে যাওয়া যাবে। আগে দেখি কাজ করে কিনা। দরজা খুলুন। সিঁড়ির গোড়ায় আমি মাজেদকে লাঠি হাতে দাঁড় করিয়ে দিয়েছি। কুকুর সিঁড়ি বেয়ে উঠতে পারবে না, বাড়ি দিয়ে কোমর ভেঙে দেবে। তারিকুল ইসলাম খুব কাতরভাবেই দরজাটা খুললেন। কাতর গলায় বললেন, কাল সারা রাত জেগেছিলাম, 1 সেকেন্ডের জন্য চোখের পাতা এক করতে পারিনি। শেষ রাতে একটু ঝিমুনির মতো এসেছে, তখন স্বপ্নে দেখি দুটো কুকুর আমার দু পায়ে কামড় দিয়ে ধরে আছে,
আর বড়টা ছিঁড়ে ছিঁড়ে আমার পেটের নাড়ি বুড়ি খাচ্ছে। শান্ত হন তো ভাই, দেখি সমস্যার সমাধান করা যায় কিনা। তারিকুল ইসলাম চিন্তিত ভঙ্গিতে মেঝেতে বসে আছেন। তার 3 ফুট সামনে মিশির আলী। মিশির আলীর হাতে পকেট ঘড়ির চেইনের মাথায় ঘড়ি। তিনি ঘড়িটা পেন্ডুলামের মতো দুলাচ্ছেন। তাদের বাঁদিকে খাটের ওপর বসে রয়েছে আয়না। আয়নার চোখে তীব্র কৌতূহল। আয়নার পাশেই তার মা ঘোমটা টেনে নিজেকে আড়াল করে রেখেছেন। মহিলা কিছুটা ভয় পাচ্ছেন। তিনি এক হাতে মেয়েকে শক্ত করে ধরে আছেন। মিশির আলী বললেন, তরিকুল ইসলাম, জি। আপনি সারা রাত ঘুমননি, এখন আপনার ঘুম পাচ্ছে তাই তো? ঘুমে চোখের পাতা বন্ধ হয়ে আসছে। জি। আপনি কল্পনা করুন নতুন একটা জায়গায় বেড়াতে গেছেন। জায়গাটা ফাঁকা, গাছপালা ছাড়া আর কিছুই নেই। জায়গাটি কি কল্পনায় দেখতে পাচ্ছেন? চোখ বন্ধ করে কল্পনা করুন, করুন। দেখতে পাচ্ছি। জায়গাটা কেমন একটু বলুন তো? সুন্দর, খুব সুন্দর। ফুলের বাগান আছে। ঠান্ডা বাতাস কি বইছে? জি। ফুলের মিষ্টি গন্ধ পাচ্ছেন না? পাচ্ছি। একটা পুরনো কাঠের বাড়ি দেখতে পাচ্ছেন? এ দোতলা বাড়ি না? জি। খুঁজে দেখুন, খুঁজে দেখুন। দোতলায় ওঠার সিঁড়ি আছে, সিঁড়িটা খুঁজে বের করুন। আচ্ছা, সিঁড়ি খুঁজে বের করে আমাকে বলুন। সিঁড়ি পেয়েছেন? পেয়েছি। এখন সিঁড়ি বেয়ে উঠতে শুরু করুন। এক একটা ধাপ উঠবেন আর আপনার চোখ গাঢ় হতে থাকবে। 7ম ধাপে উঠে গভীর ঘুমে আপনি তলিয়ে যাবেন। উঠতে শুরু করুন। 1ম ধাপ উঠেছেন? জি, উঠেছি। 2য় ধাপ? ঘুম পাচ্ছে? আপনার শরীর ভারী হয়ে গেছে, আপনার পা তুলতেও কষ্ট হচ্ছে। 4র্থ ধাপ উঠেছেন? 4র্থ, 5ম এবং 7ম ধাপ উঠবেন এবং সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়বেন। আপনি পা দিয়েছেন 7ম ধাপে। তারিকুল ইসলাম বড় বড় নিঃশ্বাস নিচ্ছেন। তার মাথা সামনের দিকে ঝুঁকে এসেছে। আয়না অপলকভাবে তাকিয়ে আছে মিশির আলীর দিকে। তরিকুল ইসলাম সাহেব, জি। ঘুমোচ্ছেন? জি। আপনার কেমন লাগছে? ভালো। আমি 2বার হাততালি দেব। তালির শব্দে আপনার ঘুম ভাঙবে। ঘুম ভাঙার পর আপনি কুকুরে ভয় আর পাবেন না। কুকুর ভীতি আপনার পুরোপুরি দূর হবে। মিশির আলী 2বার হাতে তালি দিলেন। তারিকুল ইসলাম চোখ মেললেন, এদিক ওদিক তাকালেন। আয়না বলল, বাবা, কুকুরের ভয়টা কি গেছে? কুকুরের কিসের ভয়? তুমি স্যারের জন্য মাছ কিনতে যাবে না? এখনই যাচ্ছে। তারিকুল ইসলাম উঠে দাঁড়ালেন। স্বাভাবিক ভঙ্গিতেই একতলায় নামলেন। মাছের সন্ধানে বের হয়ে গেলেন। কুকুরভীতি এখন আর যেন তার একদমই নেই। কদম গাছের নিচে বেতের চেয়ার পাতা হয়েছে। আজ কুয়াশা কম। মিশির আলী ছাত্রের ডায়েরি নিয়ে বসে রয়েছেন। তাকে চা দেওয়া হয়েছে। চায়ের কাপে চুমুক দিচ্ছেন। মাজেদ অসাধ্য সাধন করছে। সে মিশির আলীর চুল টেনে দিচ্ছে। খুবই আশ্চর্যের ব্যাপার যে মিশির আলী সেটা ভালোও লাগছে। ঘুম ঘুম ভাবও হচ্ছে। মিশির আলী মাজেদের সঙ্গে গল্প করছেন। মাজেদ মিয়া, জি স্যার। টুল টানা কোথায় শিখেছিস? লেখাপড়া শিখা লাগে স্যার, এইগুলান শিখা লাগে না। কিছু একটা শেখা তো উচিত। লেখাপড়াটা শেখ। আপনি বলে শিখবো, তো সমস্যা আছে। কি সমস্যা? বেতন দেওয়া লাগে স্যার। মা একবার আমার স্কুলে দিতে চাইল, বাপজান তারে দিল দাবর। দাবর কি? বড় ধমকড়ে বলে দাবর স্যার। দাবর দিয়ে কি বলল? বাপজান বলে, স্কুলে দিব? এই বন্দি যে দিবি, পুলার বেতনকে দিবে তোর বাপে? নিজের স্ত্রীকে বান্দি বলা এটা কেমন কথা? আমার বাপজানের মতো সারা গরিব, তাদের পরিবারে বান্দি বললে দোষ হয় না স্যার। তোর অনেক বুদ্ধি। তোকে পড়াশোনা করতেই হবে। বেতন আমি দেব, ঠিক আছে? যে ঠিক আছে, তাই বাপজানের কাছে টিকা দিয়ে গেলে বাপজান খরচ কইরা ফেলবে স্যার। হেড স্যারের কাছে টেকা দিয়ে গেলে ভালো হয় স্যার আর কি। সবচেয়ে ভালো হয় তুই যদি আমার সঙ্গে ঢাকায় যাস। আমি লেখাপড়া দেখিয়ে দিতে পারবো। যাবি? একজোড়া স্যান্ডেল কিনা দিলে যাবো স্যার। শহর বন্দরে খালি পায়ে যাওয়াটা ঠিক নয়, এই জন্য স্যান্ডেল। স্যান্ডেল অবশ্যই কিনে দেবো। এখন খেলতে যা, চুল টানতে হবে না। আমি যে আপনার লগে যাইতেছি, মানে বলবো? অবশ্যই বলবি। মাকে বলবি, বাবাকে বলবি, তাদের অনুমতি নিতে হবে না?
মিশেল আলী ডায়েরি পড়ায় মন দিলেন। ডায়েরি আজকের দিনের মধ্যেই পড়ে শেষ করতে হবে। আগামীকাল ঢাকায় চলে যাবেন, হাতে আর কোনো সময় নেই। শ্রদ্ধেয় স্যার, শ্রাবণ মাসের শেষে আমি আয়নাকে নিয়ে এলাম। সে আগ্রহ নিয়ে ঘরবাড়ি দেখল। বিশাল বারান্দা দেখে খুশি হলো। দুপুরে নিজে রান্না করলো, ডিম ভাজলো, ডাল রাঁধলো। কাজের একটা বাচ্চা মেয়ে জোগাড় করে রেখেছিলাম, 8-9 বছর বয়স হবে তার। নাম আঙ্গুর। তার চুল বেঁধে দিল। চুল বাঁধতে বাঁধতে অনেক গল্প করলো। আয়না বলল, নাম আঙ্গুর। আঙ্গুর কখনো খেয়েছিস? না। আচ্ছা, তোকে খাওয়াবো। তোর স্যারকে বলবো নিয়ে আসতে। বারান্দার টবে আঙ্গুরের চাষও করব। তুই গাছে নিয়মিত পানি দিবি, পারবি না? পারবো। লেখাপড়া জানিস? না। লেখাপড়া শিখতে হবে, বুঝলি? মূর্খ হয়ে থাকা যাবে না। তোর স্যারকে বলে তোকে স্কুলে ভর্তি করিয়ে দিব। আচ্ছা। গান জানিস? রূপবান পালার গান জানি। গে শোনা। আঙ্গুর মাথা নিচু করে গান ধরল। ও দাইমা গো। আনন্দে আমার চোখে পানি এসে গেল। সুখী পরিবার শুরু হতে যাচ্ছে। আমি আত্মীয় পরিজন ছাড়া একজন মানুষ। সারা জীবন একা থেকেছি। একা থাকতে হবে না। সংসারে শিশু আসবে, সে হাসবে, খেলবে। আমি হাঁটু গেড়ে ঘোড়া হব, সে ঘোড়ার পিঠে চড়বে। আয়না তাকে ঘুম পাড়েনি গান গিয়ে ঘুম পাড়াবে। খোকা ঘুমোলো, পাড়া জুড়োলো, বর্গি এলো দেশে। বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে। সন্ধেবেলায় পরিস্থিতি অন্যরকম হয়ে গেল। আয়না ঝিম মেরে গেল। কথা বললে তাকায়, জবাব দেয় না। আমি বললাম, তোমার কি শরীর খারাপ করছে? সে না সূচক মাথা নাড়ল। রাতে খাবার খেলো না। আমি বললাম, শরীর খারাপ লাগলে শুয়ে পড়ো। আয়না বলল, আমি আলাদা শোবো। আলাদা শোবে মানে? আয়না আঙুল উঁচিয়ে গেস্ট রুম দেখিয়ে বলল, ওই ঘরটায় শোবো। আয়নার দিকে তাকিয়ে আমি হাসলাম। আর সঙ্গে সঙ্গে আমার কাছে মনে হলো সে আলাদা ঘুমাবে, এটাই তো স্বাভাবিক। সবার প্রাইভেসি আছে। একা ঘুমোলে প্রাইভেসি রক্ষা হয়। স্বামীর সঙ্গে এক বিছানায় ঘুমানো হচ্ছে মধ্যযুগের বর্বরতার মতো। আধুনিক যুগে স্বামী স্ত্রী আলাদা আলাদা ঘরে বাস করবে। স্বামী তার নিজের মতো তার ঘর সাজাবে, স্ত্রী তার রুচি মতো সাজাবে। আমি বললাম, অবশ্যই তুমি আলাদা ঘুমাবে, সেটাই উচিত এবং সেটাই শোভনীয়। আয়না বলল, থ্যাংক ইউ। তখন আমি বুঝতে পারিনি যে আয়নায় আমার চিন্তা করার ক্ষমতা কন্ট্রোল করছে। তার ইচ্ছে মতো ভাবতে আমাকে বাধ্য করছে। আমি আলাদা ঘুমোতে গেলাম তা শুনে। ভালো ঘুম হলো। কড়া ঘুমের ওষুধ খেলে যেমন ঘুম হয় ঠিক তেমন ঘুম। সকালবেলা আয়না স্বাভাবিক হয়ে গেল, হাসি খুশি। আঙ্গুর মেয়েটাকে নিয়ে অনেকগুলো ফুলের টব কিনে বারান্দায় সাজালো। শতরঞ্জি কিনে আনলো, বারান্দায় বিছিয়ে আসনের মতো করলো। আমাকে বলল, এটা হলো আমার আসন। যখন মন খারাপ থাকবে তখন আসনে বসে থাকবো। আমি বললাম, ভালো তো। সন্ধ্যা হবার পরপর আয়না বারান্দায় নিজের মনেই কি যেন করছিল। এটাই তো স্বাভাবিক। এখন তার কাছে যাওয়া হবে খুবই অনুচিত। সবারই নিজের আলাদা কিছু সময় থাকা দরকার। সে বারান্দায় বসে নিজের মনে ভাবছে, ভাবুক না। আমি একা রাতের খাবার খেয়ে ঘুমাতে গেলাম। মরার মতো ঘুমালাম। ঘুম ভাঙল আয়নার ডাকে। সে চা বানিয়ে এনেছে। আয়না বলল, 10টা বাজে এখনো ঘুমোচ্ছ? সকালে তোমার ক্লাস নেই? ক্লাস নিলাম। ছাত্র ভর্তি বিষয়ে প্রিন্সিপাল স্যার কিছু দায়িত্ব দিয়েছেন, তার পিছনে সময় দিলাম। ছাত্রদের হোস্টেলে 2 দলে মারামারি হয়েছে। আমি হোস্টেলে অ্যাসিস্ট্যান্ট সুপার। 2 দলকে শান্ত করার প্রক্রিয়ায় বেশ সময় গেল বটে। আমি নানান কর্মকাণ্ডে ব্যস্ত, কিন্তু সারাক্ষণ আয়নাকে নিয়ে ভাবছি। আমি যে তার হাতের পুতুল হয়ে গেছি, এই বিষয়টা পরিষ্কার। গভীর প্রেম মানুষকে পুতুল বানিয়ে দেয়। প্রেমিক প্রেমিকার হাতের পুতুল হন, কিংবা প্রেমিকা হয় প্রেমিকের পুতুল। দুজন একসঙ্গে কখনো পুতুল হয় না। কে পুতুল হবে আর কে সূত্রধর তা নির্ভর করে মানসিক ক্ষমতার উপর। মানসিক ক্ষমতা যার বেশি, তার হাতেরই পুতুল সতা। আমার সুতা আয়নার হাতে। সে আমাকে নিয়ে খেলছে, কিন্তু কেন? আমার জন্য তার কোনো ভালোবাসা কাজ করছে বলে মনে হচ্ছে না। সে আছে সম্পূর্ণ তার নিজের ভুবনে। মিসির আলি খাতাটা বন্ধ করলেন। তারিকুল ইসলাম মাছ নিয়ে ফিরেছেন। হাসি মুখে বললেন, আপনি বিরাট ভাগ্যবান মানুষ। আপনার কপালের কারণে এত বড় কুই মাছ পেয়েছি। দেখেন মাছ, দেখেন, ছবি তুলে রাখার মতন মাছ।
মিশির আলি চোখে মুখে আগ্রহ ফুটিয়ে মাছ দেখলেন। এই সাইজের কই কখনো দেখেছেন? না। পেটের আশে লাল চকচক ভাব দেখেছেন? জি। এটা হলো রানী কইয়ের লক্ষণ। কই মাছে রাজারানী আছে? অবশ্যই আছে। আজ হলো কই দিবস। কই মাছের ভাজা খাবেন, মটরশুঁটি দিয়ে ঝোল খাবেন, আর আরেকটা আইটেম হলো ওই কই মাছের ভর্তা। কই মাছের ভর্তাও হয়? আপনারা যারা শহরবাসী, আপনাদের শুধু ওই ধারণা টাকি মাছের ভর্তা হয়। কই মাছের ভর্তা হয়। কই মাছের ভর্তার পাশে অন্য ভর্তা কখনো দাঁড়াতেই পারবে না। করব জকের প্রতিটা আইটেমই আমি রান্না করব। আপনি রাঁধতেও পারেন? কোনো মাছ পেয়ে গেলে অন্যের হাতে ছাড়তে ইচ্ছে করে না। রান্না শিখেছেন কোথায়? মার কাছে শিখেছি। মা রান্না করতো, আমি পাশে বসে থাকতাম। আজ আমি রান্না করব, আপনি পাশে বসে থাকবেন। রান্না দেখার মধ্যেও একটা আনন্দ রয়েছে। মিসির আলি অবাক হয়ে লক্ষ্য করলেন যে রান্না দেখে তিনি আনন্দ পাচ্ছেন। রান্নার বিষয়টাতেও যে এত জটিলতা আছে তিনি তা আগে কখনো লক্ষ্য করেননি। আগুনের আঁচ বাড়ানো হচ্ছে, কমানো হচ্ছে, পাতিলের ওপর কখনো ঢাকনা দেওয়া হচ্ছে, কখনো বা সরিয়ে ফেলা হচ্ছে। তারিকুল ইসলাম বললেন, আজ খাওয়া শুরু হবে উচ্ছে ভাজি দিয়ে। ভয়ঙ্কর তিতা। তিতা দিয়ে শুরু করলে কি হয় জানেন? কি হয়? প্রথমেই শরীরের সিস্টেমে ধাক্কা লাগে। শরীর সেই ধাক্কা খেয়ে অন্য খাবারগুলোর জন্য তৈরি হয়। বাকি খাবারগুলো তখন অসাধারণ লাগে। রান্না চলেছে, আর চলছে তারিকুল ইসলাম সাহেবের মুখ। তিনি কথা রেলগাড়ি চালিয়েছেন, সব কথাই খাদ্য সম্পর্কিত। মিসির আলি বললেন, রিঠা মাছ খেয়েছেন? খেয়েছি মনে হয়, নাম মনে করতে পারছি না। রিঠা এমন মাছ যে একবার খেলে ভুলবেন না। রিঠা সম্পর্কে কবিতাই আছে, একবার খেয়ে দেখতে হয়। ঢাকা শহরে এই মাছ পাবেন ঠিকই, কিন্তু সবই মোড়া, বরফ দেওয়া। রিঠা মাছ জীবন্ত অবস্থায় কিনতে হয়। কাটার 10 মিনিটের মাথায় রান্না করতে হয়। 10 মিনিট পরে রান্না করবেন, মাছ লাগবে একেবারে বালির মতো। তাই নাকি? অবশ্যই। মহাশোল খেয়েছেন? আমরা বলি মাশুল, পাহাড়ি নদীর মাছ। অনেকটা রুই মাছের মতো, তবে মুখটা রুই মাছের চেয়ে লম্বা। হঠাৎ পাওয়া যায়। মাশুল মাছ দিয়ে কোনো ছড়া কি আছে? অবশ্যই আছে। মাশুল মাছ আইছে বেচা খাইছে। এই মাছ রান্না হলে শ্বশুর জামাইকে না দিয়ে নিজে খাক। খাওয়া দাওয়া মিসির আলির কাছে কখনোই গুরুত্বপূর্ণ ছিল না। তারিকুল ইসলামের পাল্লায় পড়ে তা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ালো। কই মাছ তিনি বেশ আরাম করেই খেলেন। দিনের বেলাতেও তার ঘুমানোর অভ্যাস ছিল না। আজ খাওয়া দাওয়ার পরে লেপ গায়ে ঘুমোলেন। ঘুম ভাঙল সন্ধ্যায়। চোখ মেলেই দেখলেন যে চায়ের কাপ হাতে দাঁড়িয়ে রয়েছে আয়না। আয়না বলল, এই নিয়ে আপনার কাছে 3 বার এসেছি, আপনি ঘুমোচ্ছিলেন দেখে আপনাকে জাগাইনি। বিছানায় বসে চা খাবেন না বারান্দায় বসবেন? বিছানাতেই বসি, তুমিও চেয়ার টেনে বসো। আমার ধারণা তুমি কিছু বলতে চাও, সেটা কি? হিপনোটিক সাজেশনের বিষয়টা জানতে চাই। এত সহজে একজনকে ঘুম পাড়ানো যায় আমি জানতাম না। মানুষের ব্রেন অদ্ভুত কোনো কারণে এমনভাবে তৈরি যে অন্যের কথায় প্রবলভাবে প্রভাবিত হয়। কারোর সামনে চোখ বন্ধ করা মানে তার আয়ত্তে চলে যাওয়া। কেন এরকম? আমি পুরোপুরি জানি না, তবে এর কারণ থাকতে পারে। শুরুতে মানব গোষ্ঠী ভয়ঙ্কর বিপদে থাকত। তাদেরকে দলপতির সব কথা শুনতে হতো। দলপতির নির্দেশ না মানার অর্থ হচ্ছে মৃত্যু, বিশেষ করে রাতে, যখন চারিদিক অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। আমাদের জিন সেইভাবেই তৈরি। আমরা অতি সুসভ্য প্রাণী, কিন্তু আমাদের একটা অংশ প্রাচীন পৃথিবীর। আপনি যখন কাউকে সাজেশন দিচ্ছেন তখন সে আপনাকে লিডার মানছে, যা করতে বলছেন তাই সে করছে। অনেকটা সেরকম। আমাকে হিপনোটাইজ করতে পারবেন? চেষ্টা করে দেখতে পারি। আমি কি আপনাকে হিপনোটাইজ করতে পারবো আপনি যেভাবে করেছেন সেভাবে? পারবে, কারণ আমি তোমাকে সাহায্য করব। প্রাণপণে নিজেকে আড়াল রাখার চেষ্টা করবে না। তাছাড়া প্রকৃতি প্রদত্ত এই ক্ষমতা তোমার ভালোভাবেই আছে। তোমার স্বামীকে তুমি তোমার ছবির আয়নায় দেখিয়েছ, হিপনোটাইজ করেই দেখিয়েছ। কেন বলছেন? প্রথমে তুমি তোমার স্বামীকে টেলিফোন করলে। অনেকদিন তোমার সঙ্গে তার যোগাযোগ নেই। সে তোমার কণ্ঠস্বর শুনেই মন্ত্রমুগ্ধ। তখন তাকে বললে আয়না দেখতে। সে সাজেশন পেয়ে গর্বিত হয়ে তার প্রবল তৃষ্ণা হলো আয়নায় তোমাকে দেখার। দেখতে পেল। আয়নায় মানুষ নিজের ছবি দেখে, সে কিন্তু নিজের ছবি দেখেনি। এর অর্থ একটাই, আয়নার পুরো ব্যাপারটাই তার কল্পনা। স্যার, আরেক কাপ চা কি আপনাকে দেব?
না, আর চা খাবো না। আগামীকাল চলে যাচ্ছেন? হ্যাঁ। আয়না মাথা নিচু করে হাসল। মিসির আলি বললেন, হাসছো কেন? আগামীকাল আপনি যেতে পারবেন না। কেন যেতে পারবো না? ঘুম ভাঙার পর আপনার মনে হবে কি দরকার ঢাকা যাওয়ার, আরও কয়েকটা দিন থাকি। ঢাকায় আমার তেমন জরুরি কাজ তো নেই। এখানে 2 দিন থাকবেন বলেই তো এসেছিলেন। স্যার 7 দিন পার হয়ে গেছে। এতদিন পার হয়েছে আপনি নিজেও কিন্তু জানেন না। 7 দিন পার হয়েছে? কি বলো তুমি? জি স্যার, 7 দিন আমি আপনাকে আটকে রেখেছি। আর আমি যখন আপনাকে যেতে দেব তখন যেতে পারবেন, তার আগে না। তোমার ধারণা তোমার অনেক ক্ষমতা। স্যার, আমার অনেক ক্ষমতা। আমি নিজে না বললে আমার বিষয়ে আপনি কিছুই জানতে পারবেন না। আপনার ছাত্রও কিছু বুঝতে পারেনি। আপনি শুধু শুধুই খাতা পড়ছেন। পড়া বন্ধ করতে বলছো? না, আমাকে যেতে দিচ্ছ না কেন? মনে হয় আমি আপনার প্রেমে পড়েছি। কি বলছো তুমি? প্রেমে পড়াটা অতি তুচ্ছ এবং হাস্যকর একটা জৈবিক বিষয়। এখানে আধ্যাত্মিকতার কিছু নেই। আমি আপনার ছাত্রের স্ত্রী নই। আমাদের ছাড়াছাড়ি হয়ে গেছে। আমার প্রেমে পড়তে সমস্যা কি? আমি আপনার সঙ্গে ঢাকা যাব, মাঝে দেখা কেন যাবে? স্যার, আমি এত ঠাট্টা করছি, আপনি নার্ভাস হচ্ছেন না তো? আপনি আমার সঙ্গে বুঝেন, কত কিছু বোঝেন, ঠাট্টা বোঝেন না? আশ্চর্য তো। বিড়ালের ম্যাও ম্যাও শব্দ আসছে। মিসির আলি বারান্দায় এসে অদ্ভুত একটা দৃশ্য দেখলেন। মাঝেদের কোলে কালো মিশমিশে একটা বিড়াল। তারিকুল ইসলাম সাহেব বিড়ালটার পা চেপে ধরে রয়েছেন, আর বিড়ালটা উদ্ধার পাবার প্রাণপণ চেষ্টা করে চলেছে। মাঝে মধ্যে কামড়াতেও যাচ্ছে। মিসির আলি বললেন, কি ব্যাপার? গলায় কই মাছের কাঁটা ফুটেছে। কই মাছের কাঁটা বড়শির মতো বুড়ো, একবার ফুটলে ছাড়ার নাই। এই কারণে বিড়ালের পা ধরে বসে আছে। বিড়ালের পা ধরলে গলার কাঁটা যাবে? অবশ্যই যাবে। গলার কাঁটা দূর করার এটাই একমাত্র ওষুধ। প্রতিটা পা একবার করে ধরতে হয়। 3টা পা ধরেছি, হ্যাঁ, একটা বাকি আছে। ওইটা ধরা মাত্রই কাঁটা চলে যাবে। তারিকুল ইসলাম 4র্থ পা ধরলেন। বিড়ালটা তাকে কামড়াতে গেল। তিনি পাটা ছেড়ে দিয়ে বললেন, কাঁটা নেই, বিদায়। মিসির আলি ছাত্রের ডায়েরি নিয়ে বসেছেন। অল্প কিছুই পাতা বাকি। এই পাতাগুলো হঠাৎ হঠাৎ কিছু অসংলগ্ন বাক্যে ঢুকে পড়েছে। যেমন তারকা চিহ্ন দিয়ে লেখা, পাচ্ছি না কেন, রুলার রুলার, লবণ নাই। 5টা পুরো পাতা আছে উল্টো করে লেখা। শুধুমাত্র আয়নার সামনে ধরলেই পড়া যায়। ডাইলেক্সিয়া নামের ব্যাধির রোগীরাই এইভাবে লেখে। তার কি ডাইলেক্সিয়া রয়েছে? মিসির আলি উল্টো করে লেখা অংশটাই আগে পড়লেন। তার আয়নার প্রয়োজন হলো না। পড়তে কিন্তু বেশ কিছুটা সময় লাগলো। তার ছাত্র ফারুক লিখেছে, শ্রদ্ধেয় স্যার, এই অংশে আমি কিছু অদ্ভুত কথা লিখব। কথাগুলো সাধারণ ব্যাখ্যার বাইরে। সরকারি ছুটির দিন, আমি কলেজ যাইনি। কান্নার শব্দ শুনে উঠে গেলাম। আঙ্গুর কাঁদছে। আমার কাজের মেয়ে আঙ্গুর খুব ভয় পেয়েছে। সে বসার ঘরের পর্দার আড়ালে লুকিয়ে কাঁদছিল। আমি তাকে পর্দার আড়াল থেকে বের করলাম। বললাম, কি হয়েছে? সে বলল, ভয় পাচ্ছি। কখন ভয় পেয়েছিস? সকালে। দিন দুপুরে কিসের ভয়? কি বা ভয় পেয়েছিস? মেয়েটা কিছু বলে না, শুধু কাঁদে আর এই ওদিক তাকায়। বড় বড় করে নিঃশ্বাস নেয়। কাঁদতে কাঁদতে তার হেঁচকির মতো উঠে গেল। হিস্টেরিয়াগ্রস্ত অবস্থা। মেয়েটির একটা কথাই যে এই বাড়িতে থাকবে না, এক্ষুনি চলে যাবে। তার ভয় পাওয়ার বিষয় নিয়ে সে আয়নার সঙ্গে আলাপ করার কোনো উপায় রাখল না। আয়নার নতুন অভ্যেস হয়েছে নদীর পাড়ে যাওয়া। সে নদীর পাড়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকে। আমাদের কলেজের পাশেই নদী, নাম বড় গাঙ্গ। আয়না খুঁজে খুঁজে নদীর পাড়ে একটা ছাতিম গাছ বের করেছে। সে গাছের গুড়িতে বসে থাকে। তাকে নিয়ে কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে কানাঘুষাও আছে। যেমন তার মাথা ঠিক নেই, সে নিজে নিজে হাত নেড়ে কথা বলে হাসে। আমি আঙ্গুরকে শান্ত করার চেষ্টা করলাম অনেক, লাভ হলো না। আমি বললাম, আয়না ফিরুক, তারপর তোকে আমি তোর বাড়িতে দিয়ে আসবো খন। আঙ্গুর তাতেও রাজি না। তাকে এখনই নিয়ে দিয়ে আসতে হবে। সে আর এক মুহূর্তের জন্য থাকবে না, থাকলে নাকি সে মরে যাবে। বাধ্য হয়ে আমি তাকে রওনা নিলাম দিয়ে। তার বাবা মা শহরের এক বস্তিতে থাকে। রিকশায় যেতে 15-20 মিনিট লাগে। রিকশায় উঠে আঙুর স্বাভাবিক হয়ে গেল। আমাকে ভয় পাওয়ার ঘটনা নিচু গলায় বলল। সে ঘর ঝাড় দিচ্ছিল। তারা আপামনি আয়নার সামনে বসে চুল আঁচড়াচ্ছিল।
হঠাৎ সে দেখে আপামনির হাত থেকে চিরুনি পড়ে গেছে আর আপামনি আয়নাটার ভেতরে ঢুকে গেছে। আমি তার কথার কোনো গুরুত্ব দিলাম না। কি দেখতে কি দেখেছে, মানুষ আয়নার ভেতর ঢুকে যাবে কিভাবে? সে যদি বলতো আপনার আপামনি হঠাৎ শূন্যে মিলিয়ে গেছে, তাও একটা কথা হতো। মানুষের চোখে বলে একটা ব্যাপার আছে, হঠাৎ কোনো বস্তু পড়ে গেলেও তা দেখা যায় না। ফেরাউনের কিছু জাদুকর বিষয়টা জানতেন, তার সাহায্যে তার জীবন্ত বস্তু অদৃশ্য করার খেলা দেখাতেন। আমি আয়নাকেও কিছু বললাম না। আঙ্গুর তার বাবা মাকে দেখার জন্য হঠাৎ খুব ব্যস্ত হয়ে পড়েছে বলে কয়েকদিনের জন্য তাকে বাবা মার কাছে রেখে এসেছে, এইটুকু বললাম। আয়না বলল, তাড়াতাড়ি নিয়ে এসো, মেয়েটাকে ছাড়া বাসাটা খালি খালি লাগছে। আমি বললাম আচ্ছা। আয়না বলল, মেয়েটা তো আমার, আমাকে মা বলে ডাকবে, তোমারকে বাবা বলে ডাকবে, নিয়ে এসো না ওকে। আমি বললাম মেয়েটাকে পালক নিতে হবে কেন? আমাদের নিজেদের ছেলে মেয়ে হবে, তারা বাবা মা ডাকবে আমাদের। আয়না বলল, আমাদের ছেলে মেয়ে হবে না। আমি বললাম কেন হবে না? আয়না তার জবাব না দিয়ে আমার সামনে থেকে উঠে বারান্দায় চলে গেল। তার পছন্দের জায়গায় গিয়ে বসল সে। তার বারান্দায় বসার অর্থ 1-2 ঘন্টার সে ঝিম ধরে থাকবে, হাত নাড়বে, বিড়বিড় করবে। ছোট মেয়েটার অনুপস্থিতি যে আমাদের জীবনযাত্রায় বড় কোনো পরিবর্তন আনলো তা না, সব কিছু আগের মতো চলতে লাগলো। আয়না গুছিয়ে সংসার করে। সে যে কাজ করছে, বাসন ধুচ্ছে, কাপড় ধুচ্ছে কিংবা রান্না করছে তা বোঝাই যায় না। তার সব কাজকর্ম নিঃশব্দ। আমি একটা ঠিক বুয়া রাখতে চেয়েছিলাম, সে রাজি হলো না। সে বলল ওদের গা থেকে আমি নোংরা গন্ধ পাই, আমার শরীর ঘিন ঘিন করে। গন্ধ বিষয়ে আমার সমস্যা আছে। আয়নার এই কথা খুবই সত্যি। মাছের গন্ধে সে সহ্যই করতে পারে না নিজেকে। আমাদের বাসায় মাছ রান্না হয় না, পাশের ফ্ল্যাটে মাছ রান্নাও সে মেনে নিতে পারে না। সারাক্ষণ নাকে রুমাল চাপা দিয়ে কিংবা নদীর পাড়ের ওই ছাতিম গাছের নিচে বসে থাকে। আয়নার সঙ্গে আমার কথাবার্তাও তেমন হয় না। আমি প্রশ্ন করলে জবাব দেয়, তাও সব সময় নয়। মাঝে মাঝে অদ্ভুত কথা বলে আমাকে চমকে দেয়। যেমন একদিন বলল, ফ্ল্যাট 3Bতে একটা কালো লম্বা ছেলেকে দেখেছো থাকতে? গোঁফ আছে, সব সময় মাথা নিচু করে হাঁটে, খুব সিগারেট খায়। আমি বললাম দেখেছি। তাকে চেনো? চিনি, ওর নাম মুকসেদ, বাংলার প্রফেসর জালাল সাহেবের শালা, ওই চাকরির খোঁজে এসেছে। আয়না বলল, ও একটা খুনি, 5টা খুন করেছে। আমি চমকে উঠে বললাম, কি বলো তুমি? আয়না বলল, মানুষ কারণে খুন করে, টাকা পয়সার জন্য করে, শত্রুতার জন্য করে, আর ওই লোকটা কারণ ছাড়া খুন করে। আমি বললাম মন গড়া কথা কখনো বলবে না। মুকসেদের মতো শান্ত, নরম এবং ভদ্র ছেলে আমি কখনোই দেখিনি। আয়না বলল, সে পুলিশের হাতে ধরা পড়বে, পুলিশ তাকে খুঁজছে। আমি বললাম টেলিপ্যাথির মাধ্যমে সব জেনে ফেলেছো নাকি স্বপ্নে জেনেছো? আয়না বলল, কিভাবে জেনেছি আমি জানি না, তবে জেনেছি। প্রফেসর সাহেব ওই খুনিটার দুলাভাই না, তিনি সব জেনে শুনে খুনিটাকে আশ্রয় দিয়েছেন। খুনিটার নাম মুকসেদ না, ওর নাম কামাল। যাদের খুন করেছে তাদের নাম কি? মেয়েটার নাম বলতে পারি, শিউলি। মেয়েটার প্রথম সেই পাট খেতে টেনে নিয়ে গিয়ে রেপ করেছে, তারপর খুন করেছে। আমি তাকিয়ে আছি। আয়না উদ্ভট কথাবার্তার কোনো অর্থ করছে আমি খুঁজে পাচ্ছি না। এটা কি প্যারানয়া? আয়না বলল, তুমি কি থানার ওসি সাহেবকে বলবে যে কামাল এখানে লুকিয়ে আছে? আমি বললাম উদ্ভট কথাবার্তা বলবে না। কোনো কারণ ছাড়া আমি ওসি সাহেবকে বলবো যে আমাদের পাশের ফ্ল্যাটে একজন খুনি ঘাপটি মেরে বসে আছে? আয়না ছোট্ট করে নিঃশ্বাস ফেলে বলল, থাকার বলতে হবে না, যা হবার আপনাতেই হবে। কয়েকদিন আগে আর পরে খুনিটার ফাঁসি হবে। মজার ব্যাপার হচ্ছে, ফাঁসির দড়িতে ঝুলেও সে কিন্তু মরবে না, দীর্ঘ সময় ঝুলন্ত অবস্থায় বেঁচে থাকবে, আর চোখের সামনে ভয়ঙ্কর সব দৃশ্য দেখবে। তার মনে হবে সে অনন্তকাল এইসব দৃশ্য দেখছে। আমি বললাম তুমি তার ভবিষ্যৎ চোখের সামনে দেখে ফেলেছ? আয়না হাসলো, আর কিছু বলল না। আয়নার সঙ্গে খুনি মুকসেদ বিষয়ে কথাবার্তায় আর দ্বিতীয় দিনে পুলিশ এসে মুকসেদ এবং প্রফেসর জালাল সাহেবকে অ্যারেস্ট করে নিয়ে গেল। আমি প্রিন্সিপাল সাহেব এবং 4 জন শিক্ষককে নিয়ে থানায় ছুটে গেলাম। জালাল সাহেবকে অ্যারেস্ট করেছে একজন সিনিয়র শিক্ষক। ওসি সাহেব বললেন, এই ভয়ঙ্কর খুনি এখানে লুকিয়ে আছে আমরা জানতাম না। কিভাবে টের পেলেন সেই ইতিহাস কিন্তু আপনাদের বলতেই হবে। সিনিয়র শিক্ষক বললেন, জগতে কত যে রহস্য আছে। ঘটনাটা হয়েছে কি, শরীরটা খারাপ লাগছিল। আমি থানা থেকে দুপুরবেলায় বাড়িতে গেলাম, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছি। হঠাৎ স্বপ্নে দেখি
একটি অপরূপা মেয়ে আমাকে বলছে ঘুম থেকে উঠে পড়ুন। ভয়ঙ্কর খুনি কামাল কোথায় আছে তা আমি জানি। এই হলো তার ঠিকানা। সে ঠিকানা বলল, একবার না কয়েকবার। আমার ঘুম ভাঙল। ইউনিফর্মটা পরলাম, আর্মড পুলিশ নিয়ে ফ্ল্যাট ঘেরাও করলাম, আর হারামজাদাটাকে পেয়েও গেলাম। আমি বললাম, আমার স্ত্রী যে অস্বাভাবিক ক্ষমতা নিয়ে এসেছে এই বিষয়ে আমার কোনো সন্দেহ কখনোই ছিল না। ক্ষমতার ব্যাপ্তিটা কতটুকু তা ধরতে পারছিলাম না। প্যারানর্মাল জগতে সাইকিক ক্ষমতা সম্পন্ন অনেক মানুষের উদাহরণ আছে, ডকুমেন্টেড নেকমান সব ঘটনা। রাশিয়ায় এস বেলায়েভ নামেরও একজন শৌখিন চিত্রকর পদার্থবিদদের সামনে 3 মিনিট লেভিটেশন ছিলেন। মেঝে থেকে 1 ফুট উঁচুতে ভেসে মাধ্যাকর্ষণ শক্তিকে কাঁচকলা দেখিয়েছেন। সায়েন্টিস্টরা কিছুই ধরতে পারেনি। ইসরায়েলের জুডি গেলার চোখের লাল চোখের দৃষ্টিতে চমক বাঁধা একদম আলাদা ধরনের কিছু। ম্যাজিশিয়ানরা দাবি করেন এখানে কিছু ম্যাজিকের কৌশল আছে। জুডি গেলার বিবিসি টেলিভিশনে চামচ দেখানো দেখলেন। তাকে ঘিরে রইল সায়েন্টিস্ট এবং ম্যাজিশিয়ান। কেউ কিচ্ছু ধরতে পারল না। আমেরিকার টেলিভিশন মার্থা নামের 8 বছর বয়সী একটি মেয়েকে নিয়ে 1 ঘন্টার প্রোগ্রাম করেছিল। সে যে কোনো মানুষের দিকে তাকিয়ে মানুষটা কী ভাবছে বলতে পারত। এই মেয়েটা অদ্ভুত একটা কথা বলতো। সে বলতো মানুষের মনের কথা বোঝার ব্যাপারটা তাকে আয়না সাহায্য করে। ঘরে আয়না না থাকলে সে কিচ্ছু বলতে পারে না। সে বলতো পৃথিবীর যেমন একটা জগৎ আছে, আয়নার ভেতরে একটা জগৎ আছে। আয়নার মানুষ আর পৃথিবীর মানুষের মতো, তবে তাদের অনেক ক্ষমতা। আয়নার ভেতরের জগতে কোনো পাপ নেই, পৃথিবীতে পাপ আছে। মার্থাকে জিজ্ঞেস করা হলো, পাপ কি? আমার স্ত্রী আয়না কি মার্থার কথার আয়না জগতের কোনো মানবী? আমি আর উত্তর জানি না। তবে আঙ্গুরের মতো আমিও এক রাতে আমার স্ত্রীকে আয়নার ভেতরে ঢুকে যেতে দেখলাম। ঘটনাটা এরকম। আয়না তার ঘরে বসেছিল, তার সামনে বড় একটা আয়না। সে এক দৃষ্টিতে আয়নার দিকে তাকিয়ে আছে। আমি দূর থেকে তাকে দেখছি। আমার দিকে সে পেছনে ফিরে আছে বলে আমাকে দেখছে না। আমি দেখলাম সে আয়নার কাছে টেনে নিল, আয়নায় চুমু খেলো এবং চলে গেল আয়নার ভেতর। ব্যাপারটা এত সহজে ঘটলো যে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। আমার মনে হলো আমি অজ্ঞান হয়ে পড়ে যাব। আমি কোনো রকমে বারান্দায় এসে দাঁড়ালাম। কি আশ্চর্য! বারান্দায় আয়না হাঁটুর উপর মাথা রেখে ক্লান্ত ভঙ্গিতে বসা। সে আমাকে দেখে বলল, কি হয়েছে? তোমাকে এমন দেখাচ্ছে কেন? কোনো কারণে কি ভয় পেয়েছো? আমি উত্তর দিলাম না। এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছি। আয়না বলল, বসো এখানে। আমি বসলাম, আর তখনই মনে হলো কেউ যেন স্পষ্ট চোখে কিছু। আমি কি স্পষ্ট চোখে কিছু দেখলাম? সামনের জগৎ অদৃশ্য হয়ে গেছে, চলে গেছে অন্য কোনো ভুবনে। সেই ভুবনের আলো নরম, সব কিছু ছায়া ছায়া অস্পষ্ট। আমি বললাম, কোথায় আছি? আয়নার গলা শুনতে পেলাম। সে বলল, এই তো আমার পাশে। আমার হাত ধরো। আমি আয়নার হাত খুঁজে পাচ্ছি না, তাকে স্পষ্টভাবে দেখছিও না। আবার বললাম, আমি কোথায়? আয়না বলল, আমার আয়নায় ভেতরে চলে এসেছি। এখন থেকে আয়নার ভেতর থাকবো। ভালো হয়েছে না? উল্টো করে লেখা অংশের এখানেই সমাপ্তি। মিশেলে স্বস্তির নিঃশ্বাস ফেললেন। উল্টো করে লেখা দীর্ঘ সময় পড়ার জন্য তার মাথার খানিকটা জট পাকিয়ে গেছে। চারিপাশে জগৎ যেন দুলছে, বুকটা ধকধক করছে। কিছুক্ষণ চোখ বন্ধ করে মাথাটা সুস্থির হতে দিতে হবে। মিশেলে চোখটা বন্ধ করলেন। এর মধ্যে ঢুকলো মাজেদ। মাজেদ বলল, স্যার, ঘুম গেছেন? না, ঢাকায় কবে যাবো স্যার? আজই যাব। আর আমার স্যান্ডেল? কিনে দেব। স্যার, আপনার মাথাটা মালিশ কইরা যাব? না, এখন বিরক্ত করিস না। আমি একটা বিষয় নিয়ে চিন্তা করছি। সইলা যাব? হ্যাঁ। মাজেদ কিন্তু চলে গেল না, তার সামনেই হাঁটাহাঁটি করতে লাগলো। মিসির আলি চোখ বন্ধ করেই বুঝতে পারছেন যে সে এখন কোথায়। যদিও মাজেদ হাঁটছে নিঃশব্দে। এই তো সে জানলার কাছে দাঁড়িয়ে আছে। মিসির আলি চোখ মেললেন। মাজেদ কিন্তু ঘরে নেই, ঘর ফাঁকা। মস্তিষ্ক তাকে বিভ্রান্ত করেছে। মিসির আলি আবারও চোখ বন্ধ করলেন। এই অবস্থাতেই ঘুমিয়ে পড়লেন। ঘুমের মধ্যে কয়েকটা ছাড়া ছাড়া স্বপ্ন দেখলেন। একটি স্বপ্নে বিশাল আয়নার ভেতর থেকে একটি বাচ্চা মেয়ে বের হয়ে এলো। স্বপ্নে সবকিছু স্বাভাবিক মনে হয়। আয়নার ভেতর থেকে মেয়েটি বের হয়ে আসা পর্যন্ত মিসির আলির ঘটনাটা স্বাভাবিক বলেই মনে হলো। তুমি মার্থা? মার্থা? আমি কোথায় থাকি জানেন? জানি, আয়না জগতে।
আমাকে নিয়ে যে বই আপনি পড়ছেন, বইটি লিখেছে ওয়াই কমান। পড়েছি। বইটার নাম বলুন। বইটার নাম লিটল গার্ল ফ্রম দ্য মিরর। আমি যাই। কোথায় যাবে? যেখান থেকে এসেছি সেখানে যাব। মেয়েটি আয়নার মধ্যে ঢুকে গেল। ঘুমন্ত মিসির আলীকে ডেকে তুললেন তারিকুল ইসলাম। তিনি বললেন, চেয়ারে বসে ঘুমোচ্ছেন, এটা কেমন কথা? ভাই সাহেব, শরীরটা খারাপ নাকি? ভাই, আমি ভালো আছি। আপনার শরীর মোটেই ঠিক না। শরীর ঠিক থাকলে কেউ চেয়ারে বসে ঘুমায় না। আসুন, বিছানায় শুয়ে থাকবেন। মাজেদকে বলছি পায়ে তেল মালিশ করে দেবে। এখন যে কোনো অসুখে পায়ে তেল মালিশ একেবারে মহিষুদ্ধ। ভাই, আমি ভালো আছি। আপনি বললে তো হবে না, আমি বুঝতে পারছি সমস্যা। উঠুন তো। উঠে দাঁড়ানোর পরই তার মাথাটা চক করে দিয়ে উঠল। তিনি কিছুক্ষণের জন্য জ্ঞান হারালেন। জ্ঞান ফিরে দেখেন যে বিছানায় শুয়ে আছেন। প্রচণ্ড ঠান্ডাতেও তারিকুল ইসলাম পাখা দিয়ে তাকে প্রাণপণ হাওয়া করছেন। তারিকুল ইসলামের পাশেই তার স্ত্রী চিন্তিত মুখে দাঁড়িয়ে। ভদ্রমহিলার হাতে জলের গ্লাস। মাজেদ সর্বশক্তি দিয়ে তার পায়ের তলায় তেল ঘষে যাচ্ছে। শুধু আয়নাকেই কোথাও দেখা গেল না। মিসির আলী বললেন, খুবই বিব্রত বোধ করছি। আপনাদের সবাইকে হঠাৎ চিন্তার মধ্যে ফেলে দিলাম। এখন আমি ভালো আছি, খুবই ভালো। কোনো কথা বলবেন না, ডাক্তার এসে পরীক্ষা করবে। ডাক্তার আনতে লোক গিয়েছে, আপনি চোখ বন্ধ করে শুয়ে থাকুন। আপনি অজ্ঞান হয়ে আমার ঘরে পড়লেন। কলিজাটা একেবারে নড়ে গেল। ভেবেছি আপনি মারা গিয়েছেন। মন্দের মধ্যে ভালো খবর শুনেন, নবীনগড় থেকে পাবদা মাছ নিয়ে এসেছি। আগেই খবর দিয়ে রেখেছিলাম, আজ এনেছে। খাওয়ার দরকার নাই, এ মাছ সারা চোখে দেখাও শান্তির ব্যাপার। এক একটা মাছের সাইজ বোয়াল মাছের কাছাকাছি। ঠিকমতো রান্না করতে পারবো কিনা চিন্তায় অস্থির হয়ে পড়ছি। তারিকুল ইসলামের স্ত্রী বললেন, মাছের কথা এখন বাদ থাকুক। বাদ থাকবে কি জন্য? এত বড় পাবদা মাছ তুমি তোমার জন্মে দেখেছ? সে মাছের গল্প করব না তো কি গল্প করব? তোমার বাপের বাড়ির গল্প? তোমার এক ভাই যে ঘুষ খেয়ে জেলে রয়েছে, সেই গল্প করব? এইসব কি কথা? মিথ্যে বলছি? মিথ্যে বললে মাটি খাই, আর যদি সত্যি বলে থাকি তুমি মাটি খাবে। মিসির আলী চোখ বন্ধ করলেন। মনে হচ্ছে কিছুক্ষণের জন্য ঘুমিয়ে পড়াটাই উত্তম। ঘরে মনে হয় আয়না ঢুকেছে। মিষ্টি একটা ঘ্রাণ পাওয়া যাচ্ছে, কদম ফুলের ঘ্রাণ। তারিকুল ইসলামের হইচই থেমেছে। তার স্ত্রী মনে হয় কাঁদছেন, কান্নার আওয়াজও ভেসে আসছে। আয়না বলল, বাবা মা, তোমরা দুজনেই ঘর থেকে যাও। ওনার ভালো ঘুমের দরকার। আরাম করে কিছুক্ষণ ঘুমলেই শরীরটা ঠিক হয়ে যাবে। আমি আছি ওনার পাশে। মাঝে তুমিও যাও, পায়ে তেল ঘষতে হবে না। তুমি যেভাবে তেল ঘষছো মনে হচ্ছে পায়ের চামড়া তুলে ফেলবে। মিসির আলী চোখ মেললেন। তারিকুল ইসলাম তার স্ত্রীকে নিয়ে চলে গেলেন। মাজেদও চলে যাচ্ছে। আয়না দাঁড়িয়ে আছে। তাকে এখন ইন্দ্রাণীর মতো লাগছে। আয়না বলল, স্যার, আমি আপনার কপালে হাত রেখে বসে থাকবো, আপনার ভালো লাগবে। আয়না কপালে হাত রাখল। কি ঠান্ডা হাত! ঘুমে মিসির আলীর চোখটা বন্ধ হয়ে আসছে। মনে হচ্ছে তিনি আলস্য ও আরামে আশ্চর্য এক জগতে ঢুকেছেন। স্যার, বল আয়না। আপনার ছাত্র এসেছে, খবর পেয়েছেন? পেয়েছি। আপনি তো অজ্ঞান হয়ে গিয়েছিলেন। শুনে কিসে ভয় পেয়েছে? এরকম ভয় শুধু পশুরাই পায়, মানুষ পায় না। পশুরা মানুষের চেয়ে বেশি ভয় পায়? জি স্যার, ওরা ভয়ঙ্কর এক জগতে বাস করে। তুমি ওদের মনের কথা বুঝতে পারো? ওদের মনে ভয়ের বাইরে তেমন কোনো আবেগও অবশ্যই নেই। অনেক মানুষের মনের কথাও আমি ধরতে পারি না। কি ধরনের মানুষ? নিম্ন শ্রেণীর মানুষ, ওরা পশুরা। স্যার, আপনি ঘুমিয়ে পড়ুন, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। চোখ বন্ধ করে কথা বলতে আমার ভালো লাগছে। তাহলে বলুন। তুমি কথা বলো, আমি শুনি। আপনার ছাত্র প্রায়ই আমাকে বলতো, পৃথিবীটা মায়া ছাড়া কিচ্ছু না। পৃথিবী কি মায়া? আমাদের চারপাশে যা ঘটছে সব মায়া। সাধু সন্ন্যাসীরা এরকম বলেন, এখন বিজ্ঞানীরাও বলছেন। বুঝিয়ে বলবেন? তুমি আমার মাথার কাছে বসে আছো। আমি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে তোমার উপস্থিতি বুঝতে পারছি। চোখ দিয়ে দেখছি, তোমার গলা স্বর শুনছি, ঘ্রাণ পাচ্ছি এবং স্পর্শ করেও জানছি। আমার ব্রেন পঞ্চ ইন্দ্রিয় থেকে আসা সিগন্যালকে ব্যাখ্যা করছে তোমার উপস্থিতি হিসেবে। সব সিগন্যালই কিন্তু ইলেকট্রিক্যাল। ব্রেন তো সিগন্যাল পাচ্ছে যে আমি আছি, তাহলে আমি মায়া হব কেন? তুমি স্বপ্ন দেখো না? জি দেখি।
স্বপ্নেও ব্রেন সিগন্যাল পায় বলেই দৃশ্য দেখে। আমরা কিন্তু স্বপ্নকে বলি মায়া। হ্যাঁ বলি। স্বপ্ন যদি মায়া হয় তাহলে জাগ্রত অবস্থায় যা দেখছি তাও মায়া, ঠিক না? ঠিক। আমরা পৃথিবী দেখি 7 রঙে, একটা গরু দেখে সাদা কালো। তাহলে তুমি বলো আমাদের জগৎ কি রঙিন না সাদা কালো? আপনি কি বলতে চাইছেন বুঝতে পারছি। এখন এই দাঁড়াচ্ছে না রঙের ব্যাপারটাও মায়া? জি। তুমি নিজেকে অতি রূপবতী হিসেবে মাঝে মাঝে দেখাও, ব্রেনের ইলেকট্রিক সিগন্যাল প্রভাবিত করে এটা করো, সেটাও মায়া। তেমন রূপবতী তুমি না। স্যার ঘুমিয়ে পড়ুন। মিশেল আলি সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়লেন। অন্তিম পর্বটি 2 দিনের মধ্যে আমাদের চ্যানেলে আপলোড করা হবে। দ্রুত আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং প্রথম পর্বটি আপনাদের কীরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের মধ্যে থেকে একটি কমেন্ট পিন করে দেব। এইরকম গোয়েন্দা গল্প আর অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায় নিয়ে আসি। আমাদের চ্যানেলটি ঘুরেও আসতে পারেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ।